স্টার্ট আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আমাদের মাননীয় সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ মজুমদার এবং আজকের যিনি বক্তা ডক্টর গৌতম সেনগুপ্ত তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। সবাই বসে আজকে 22শে শ্রাবণ আমাদের প্রথম সভাপতি কর্মী প্রয়াণ দিবস এবং আজকে আমাদের যে স্মারক বক্তৃতা তার মধ্যে এটা সব থেকে প্রথম পুরনো সুশীল কুমার ঘোষ স্মারক বক্তৃতা দুটোই আজকে সেটা আজকে একটা বিশেষ দিবস। তো আমি প্রথমে আমাদের যিনি স্মারক বক্তৃতা সমিতির যিনি উপসমিতির যিনি সভাপতি রয়েছেন তাকে দু এক কথা বলতে অনুরোধ করছি। তাহলে আমি আচ্ছা, আমরা যেটা স্মারক বক্তৃতা করে থাকি, আমাদের মোট 8টি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় আমাদের। তাতে আমাদের যেটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে বছরে আমরা 4টি স্মারক বক্তৃতা আমরা সংগঠিত করব এবং সেই অনুযায়ী এবছরে যেটা হচ্ছে প্রথম স্মারক বক্তৃতা এই অর্থবর্ষে এবং এটা অত্যন্ত প্রেস্টিজিয়াস এই কারণে আমাদের প্রথম কর্মসূচি মানে প্রথম সম্পাদক যখন বন্দে গ্রন্থাগার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময় যিনি এই প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন স্বাধীনতা সংগ্রামী শ্রী সুশীল কুমার ঘোষ, তার নামে এই স্মারক বক্তৃতা। এবং মূলত তিনি তখন রবীন্দ্রনাথের কাছে গেছিলেন, রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়েছিলেন। রবীন্দ্রনাথ তখন সভাপতি হয়েছিলেন, আমাদের প্রথম সভাপতি। এবং সেই সময় যেটা আপনারা জানেন যে কর্ণাটকের বেলগাঁওতে যে কংগ্রেস হয়েছিল তার প্রতিনিধি হিসাবে এখান থেকে সুশীল কুমার ঘোষ গেছিলেন এবং মূলত তারই রেজলিউশন, তারই যে সিদ্ধান্ত যেটা নিয়েছিলেন যে প্রত্যেকটা প্রদেশে একটি করে গ্রন্থাগার পরিষদ গঠন করতে হবে, সেই সূত্রেই কিন্তু বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের প্রতিষ্ঠা। সুতরাং সুশীল কুমার ঘোষের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং অবশ্যই আজকে আমাদের প্রথম সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, দুজনের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। এবং আজকে যিনি বক্তা হলেন ডক্টর গৌতম সেনগুপ্ত। তিনি গুরুদাস কলেজে দীর্ঘদিন ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছেন এবং শুধু গুরুদাস কলেজ নয়, একাধিক কলেজ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনা করেছেন এবং জর্জ বার্নার্ড শ নিয়ে যারা কাজকর্ম করেন আমাদের দেশে তিনি অন্যতম শ্রেষ্ঠ বিশেষজ্ঞ এবং তিনি বার্নার্ড শয়ের বাড়িতেও গেছেন এবং সেখানে লাইব্রেরি নিয়েও পড়াশোনা করেছেন, সেগুলো তার কাজকর্ম নিয়ে আলোচনা করেছেন। একাধিক জায়গায় উনি প্রবন্ধ লিখেছেন। এইটা যখন আমরা আজকের দিনটাকে নির্বাচন করি তখন আমাদের কারোরই খেয়াল ছিল না যে আজকে 22শে শ্রাবণ। আমরা জাস্ট ওই 8ই অগাস্ট একটা শনিবার আমরা করতে এরকম ভেবে করেছিলাম, কিন্তু একটা আশ্চর্য সমাগম যিনি আজকে বক্তা তিনি একাধারে অশোকগুরু বন্দ্যোপাধ্যায় এবং অল্পসেনের ছাত্র। সুতরাং প্রথমে তার বক্তব্য আমরা শুনবো, তারপরে সামনেই হারমোনিয়াম রাখা আছে, সেই বাকি কাজটা আপনাকে বলা আছে কি করতে হবে সেটাও আমরা আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। সুতরাং সবার প্রথমে আমি আমাদের যে আনুষ্ঠানিকতা, আমাদের মাননীয় বক্তাকে কিছুটা আমরা উপসম্পদ দিই বা উপহার দিই, আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য আমি কনভেনারকে ডাকছি, ডক্টর স্বপ্না দত্ত। আমাদের পক্ষ থেকে উত্তরীয় মানপত্র এবং
যেহেতু গ্রন্থাগার পরিষদ বইও রয়েছে, এবার আমি মাননীয় সভাপতি অধ্যাপক বিশ্বনাথ মজুমদারকে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সামনে উপস্থিত পরিষদের দীর্ঘদিনের সদস্যরা আছেন, আরো যারা ছাত্রছাত্রী পুরানো বর্তমান তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখেছি বলবেন যে বার্নার্ড সড়ক, আমি ওনাকে একটু আগে প্রশ্ন করেছিলাম বার্নার্ড সড়ক ভারতবর্ষে এসেছিলেন, অনেক এসছিলেন। গৌতমবাবু আমাকে বলেছেন হ্যাঁ এসেছেন। অন্যান্য যে যারা বিদেশি আমাদের ছিলেন তাদের প্রচার আছে, তাদের অনেক জায়গায় অনেক লেখায় পাওয়া যায়, কিন্তু বার্নার্ড সড়কে খুব একটা জায়গায় আমরা খুঁজে খুব একটা পাই। সেই কারণেই আমি গৌতমবাবুকে বলেছিলাম স্যার একটু আপনি এটা একটু হাইলাইট করেন। যাই হোক, আমাদের সুশীল কুমার বোস সম্পর্কে জয়দীপবাবু বলেছেন 1924 থেকে 1894 থেকে 1964, 1894 থেকে 1964 70 বছর বেঁচেছেন। এই 70 বছরের মধ্যে তিনি ছিলেন আইনজ্ঞ প্রথম দিকে, তারপরে শিক্ষকতা। এই করতে করতে তিনি লাইব্রেরি আন্দোলনের এবং লাইব্রেরি অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক, আমাদের সম্পাদক করেছেন তিনি গেছিলেন রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ আসেন, তিনি গেছিলেন রবীন্দ্রনাথের কাছে, তাকে রাজি করানোর জন্য রাজি করিয়েছিলেন সভাপতি। এই ভদ্রলোক 1924 সালে, এই 1924 সালে বেলগাঁওয়ে যে নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার সম্মেলন হয়েছিল আমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশনের পাশাপাশি, সেখানে কিন্তু আমরা নানান লোকের নাম শুনি যে প্রস্তাব করেছিলেন, কিন্তু সুশীলবাবুই প্রস্তাব করেছিলেন যে যদি ভারতবর্ষে গ্রন্থাগার ব্যবস্থার প্রসার ঘটাতে হয় তাহলে রাজ্যে রাজ্যে আমাদের প্রদেশে প্রদেশে গ্রন্থাগার পরিষদ গঠন করা এবং পরের বছরই আপনি জানেন যে আমাদের রাজ্যে 25শে ডিসেম্বর মানে 1925-এ গ্রন্থাগার পরিষদ প্রতিষ্ঠা হল, যার নেতৃত্বে তিনি থাকলেন এবং রবীন্দ্রনাথকে রাজি করিয়ে রবীন্দ্রনাথের পক্ষ থেকে এই ভদ্রলোক তারপরে কিন্তু বিয়েতে ছেড়ে দিয়ে যান। অনেকদিন পর্যন্ত যতদিন পেরেছেন বেঙ্গল লাইব্রেরি মুভমেন্টের মধ্যে থাকার চেষ্টা করেছেন, অন্যকে এনেছেন। তারপরে ওর পরে পরে এলেন কুমার মুনীন্দ্রদেব রায় মহাশয়রা, মানে আমাদের মার্চবেডের তিনজন বা চারজন, কুমার মুনীন্দ্রদেব রায় মহাশয়, মনীন্দ্র দত্ত, এরা তিনজন, এদের সঙ্গে প্রদার বন্দ্যোপাধ্যায়, সকলে মিলে যখন এই অ্যাসোসিয়েশনকে আমাদের আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের প্রথম সম্পাদক সুশীল কুমার ঘোষের প্রতি। এবং আমি গৌতমবাবুকে অনুরোধ করছি যে আপনি আমাদের আপনার যে টপিক বার্নার্ড সড়ক ভারতবর্ষ, এর সম্পর্কে নথিপত্র এই নিয়ে আপনি আপনার বক্তব্য শুরু করুন এবং একটু আপনি উল্লেখ করবেন। আপনি তো আমাকে বলেছেন ভারতবর্ষে কবে এসেছিলেন, কোথায় এসেছিলেন, সেগুলো আমরা একটু জানতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি বসে বলবেন না যেটা আপনার সুবিধা?
হ্যালো, নমস্কার। যেখান থেকে শুরু করা উচিত, ব্যক্তিগত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার গ্রন্থাগার প্রীতি। অতি শৈশবে, কৈশোরে, তারুণ্যে এবং এখন আমার গ্রন্থাগার প্রীতি কখনো ফুরোয়নি বা কমেনি। এখনো পর্যন্ত রয়েই গেছে, বেড়েই চলেছে। সেটা গুরুদাস কলেজের গ্রন্থাগারিক আমার দিদিভাজন বন্ধু এবং ভ্রাতা জয়দীপ বাবু ভালোই জানেন। দ্বিতীয়ত, এই যে গ্রন্থাগার পরিষদ, এখানে এসে আমি খানিকটা জানতে পারলাম। সম্ভব জেনে ওটা হয়নি, কারণ গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে সেভাবে আমি জড়িত ছিলাম না, যদিও অধ্যাপক আন্দোলনের সঙ্গে একসময় জড়িত ছিলাম বটে। কিন্তু এখানে এসে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সবাই সমধর্মী। আমার সমধর্মীদের পেয়ে এবং দেখে খুব আনন্দিত হচ্ছি। তার উপরে রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ছে, এবং ঘটনাচক্রে বা যেভাবেই হোক আজকে তার মৃত্যুতিথি। সেটা এই লাইব্রেরির মধ্যে এক্সাক্ট কথাগুলো, আসল কথাগুলো বলা সম্ভব নয়, এত স্মৃতিশক্তি আমার নেই। কিন্তু যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে মহাসমুদ্রের পদ্মের মতো জ্ঞান এখানে বাঁধিয়ে রাখিয়াছে জানি। লাইব্রেরিতে ঘুরতে থাকলে তার শত সহস্র পাতা, শত সহস্র বইয়ের শত সহস্র লক্ষ পাতা যেন কথা বলে ওঠে। এই ঠিক এইভাবে রবীন্দ্রনাথই বলতে পারতেন। লাইব্রেরি প্রসঙ্গে সব কিছু বলেছেন বলে আমি জানি না, কিন্তু সে বিষয়ে আমি পরে আসছি। তার ব্যক্তিগত লাইব্রেরি প্রসঙ্গে আমি পরে আসছি। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ আমাদের মতো করে গ্রন্থাগারকে যে এত শ্রদ্ধা এবং অভিজ্ঞান দিয়েছেন, এটা খুব মনে রাখবার দরকার আজকের দিনে দাঁড়িয়ে। একটা সময় ছিল যখন লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার হুজুম উঠেছিল, এবং তারও আগে লাইব্রেরি পুড়ে যাচ্ছিল, নীল বেহারা ছিলেন, এরকম একটা বক্তব্য আছে। সত্যেন্দ্র দত্ত কবিতা লিখেছিলেন তাই নিয়ে, যাচ্ছে পুড়ে নতুন করে সেকেন্ডারি আর গ্রন্থশালা ইত্যাদি ইত্যাদি। সুতরাং বোঝা যাচ্ছে যে লাইব্রেরি যে মহাজ্ঞানের ভাণ্ডার, এই ইচ্ছে করলে তার মধ্যে থেকে লোকে আনন্দ, জ্ঞান, সম্প্রীতি আহরণ করতে পারে। এবং সেটা না করার জন্য আমার মনে হয় অন্যতম কারণ এই যে সেটা না করার জন্য আমাদের বিভেদ, এই অশিক্ষা থেকে। যে শিক্ষা লাইব্রেরি, যাকে আমার বন্ধু বলেন সেলফ এডুকেশন। আমার দরকার নেই বিবলিওগ্রাফি বা বইয়ের লিস্ট, দরকার নেই। কিন্তু আমি ঘুরতে ঘুরতে, যেমন ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি বা ন্যাশনাল লাইব্রেরির মতো বড় জায়গায়, আমরাই ঘুরতে ঘুরতে এক ক্যাটালগ থেকে বা ডিসপ্লেতে যে বইগুলো থাকে তার থেকে অনেক অনেক কিছু শিখেছি। আমি নিজেই পোস্ট গ্রাজুয়েশনের সময় ন্যাশনাল লাইব্রেরি আমার দ্বিতীয় বাড়িঘরের মতো ছিল, সেখানে আমি এইভাবে সেলফ এডুকেটেড হয়েছি। এটা আনন্দের ব্যাপার যে সেই প্রবাহ গুরুদাস কলেজ লাইব্রেরি থেকে সমেত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পক্ষে আমাকে এনে পড়েছে। এর পেছনে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি আর কিছুই দিতে পারছি না। তো আজকে যেটা বলার, সে ব্যাপারে বিরাট কিছু দাবি আমি করবো না, কিন্তু সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। পৃথিবীর গবেষণার ইতিহাসে বার্নার্ড শ চর্চার ক্ষেত্রে, ভারত চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয়েছিল বলেই ওই কাঠবেড়ালির সাগর ব্রিজ সেতু তৈরি করার সময় কয়েক মুষ্টি বালুকা দেওয়া হতো, আমি কয়েক মুঠি বালুকা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেই বালুকাগুলো এই বইতে সমবদ্ধ হচ্ছে। নাম হচ্ছে রিভিজিটিং শপ, জর্জ বার্নার্ডসের বুক সেটিং। এটা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে এটা কি করে হলো। আমি ব্যক্তিগতভাবে, আমরা অন্য আরো অনেকের মতো অনার্স কোর্সে আন্ডারগ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে বার্নার্ডস নাটক করেছি, এবং দেখেছি যে অনেকেই করেছেন, কিন্তু কেউ বিশেষ কথা পান। এবং তার বাইরেও বার্নার্ডস চর্চা বিশেষ হয়নি। আমি খবর নিয়ে দেখলাম
যে 1950 সালে যখন মারা যান নভেম্বরে, ওই একই দিনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যান। ও তারপর কিছুদিন 50-এর দশক অব্দি এ বিষয়ে লোকের অ্যাওয়ারনেস ছিল, সচেতনতা ছিল। আমার যে সিনিয়র যারা মাস্টারমশাই বিভিন্ন কলেজে, তাদের মধ্যে দেখেছি তারা না সাহিত্যের ছাত্র না, সাহিত্য পড়ান না, অন্য কোনো বিষয়ে তেমন আগ্রহ নেই, কিন্তু বর্ণাশ্রম বিষয়ে আগ্রহ আছে। কেন? এক নম্বর হচ্ছে তারা নাটকগুলো সম্পর্কে একসময় খুব নাড়া দিয়েছে। আপনারা যদি মানে অনার্স এবং এমএ বইগুলো পড়েন, এমনি ভালোবেসে সবাই নাটক খুব সুখপাঠ্য এবং পিঞ্চি, অর্থাৎ ব্যঙ্গ করে ব্যঙ্গ দিয়ে কথা বলতে থাকেন, সেটাতে আবার বোঝাও যায় তিনি কি এবং কেন বলছেন। যাই হোক, ইউজি এবং পিজিতে যদি আপনারা এগুলো একটু আনন্দের জন্য পড়েন, যেমন আমস্টারডাম এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস গ্রাজুয়েটে 3rd সেমিস্টারে আছে। আর পিগম্যালিয়া, ঠিক আছে, পিগম্যালিয়া এটা হচ্ছে এমএ ওখানে ছিল এক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে এমএ পড়তে পড়ানো, আরো নানা জায়গায় সবাই বিভিন্ন নাটক পড়ানো। এবং তাহলে কি সব শুধু নাট্যকার না, স্বয়ের অন্য যে পরিচয়গুলো আছে আমাদের দেশের বিভিন্ন মানে সাহিত্য ছাড়া অন্যান্য শাখার অধ্যাপক অধ্যাপিকারা সেটা খানিকটা জানেন। সেটা হচ্ছে তিনি ফেবিয়ান সোসাইটি মানে ফেবিয়ান সমাজতন্ত্রী দলের কার্যকরী সমিতির সদস্য এবং খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন 1911 সাল পর্যন্ত। কেন? পরে বলছি। এইভাবে তিনি অত্যন্ত নামকরা এবং অত্যন্ত ভালো বক্তা ছিলেন, যাকে ইংরেজিতে বলে প্রলিফিক ওরেটর বা বিভূতিতে সজ্জিত। অত্যন্ত ভালো বলতে পারতেন যে কোনো বিষয়ের উপর সামাজিক কোনো কথাই নেই, কারণ সামাজিক অন্যায়গুলোর বিরুদ্ধে তিনি ভীষণ প্রতিবাদ করেছেন। সেটাই নাটকের সূত্রপাত। কিন্তু নাটককে আলাদা করে দেখলে ইবসেন থেকে তিনি অনুপ্রেরণা পান এবং সামাজিক অন্যায়কে আঘাত করে একের পর এক নাটক লেখেন, এমন যার মধ্যে মিসেস ওয়ারেন্স প্রভিশন প্রস্টিটিউশন নিয়ে লেখা বলে ব্রিটেনে ব্যান্ড হয়েছিল 12 বছর, প্রথম আমেরিকায় অভিনীত, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আমার বক্তব্য বিষয় নয়। এর পাশাপাশি তিনি ভালো ভালো অনেক কিছুই অনেক গুণের অধিকারী ছিলেন। তিনি অন্য কিছু সোসাইটিরও মেম্বার ছিলেন। তার বন্ধু ছিলেন অ্যানি বেসান্ট, একে আমরা জানি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে একসময় থিওসফিস্ট এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত। এসব হওয়ার অনেক আগে তিনি এবং বার্নার্ড শ বন্ধু ছিলেন। পৃথিবীতে যারা পরে নাম করেছেন, যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এইটা হ্যারল্ড ল্যাস্কি, বার্নার্ড শ এবং সিডনি ওয়েব একসঙ্গে প্রতিষ্ঠা করেন। আজকে সেই এলএসি 2027 একটা বড় কমেমোরেশন তৈরি করতে চলেছে। এখন বিষয়টা কি? আমি যে কেবল এই কথাগুলো ভাবছি তা না, আমি অত্যন্ত সাধারণ এবং ক্ষুদ্র, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধীনে বার্নার্ড শ'র গবেষণা করতে আমার বিষয়ের বাইরে কিছু কিছু জিনিস নজরে এসেছে। সেটা হচ্ছে এই মানুষটাকে ধরা যায় না চট করে। আমি যদি শুধু নাটক করি সেগুলো সেটাও বেশ কঠিন কাজ। তাহলে একটা 5 ভাগের 1 ভাগ হলো পারে, কারণ তার রবীন্দ্রনাথের মতো তিনি সমাজ সংস্কারক, এমনকি ইংলিশ অ্যালফাবেটের ধ্বনি কীরকম হওয়া উচিত সেটা বলে গেছেন, তার জন্য উইল করে টাকা রেখে গেছেন, ইত্যাদি ইত্যাদি। বাড়ির সামনে একটা সুন্দর বাগান করেছেন, সেই বাড়িটা আমার দেখবার সৌভাগ্য করেছে। এই প্রসঙ্গে এবার আমি লাইব্রেরি প্রসঙ্গে চলে আসছি। এত বড় মানুষের তাহলে কোন দিকটা অজানা? 1950 সালে মারা গেছেন। 1905 সালে প্রথম তিনি শ'য়ের জীবৎকালে তার নাটক সম্পর্কে বই লেখেন, জর্জ বার্নার্ড শ বই। তার নাম জি.কে. চেস্টারটন, জর্জ কিথ চেস্টারটন, না সরি দুর্বল, তার নাম এরিক বেন্টলি। এই এরিক বেন্টলি বিশাল মাপের ক্রিটিক এবং শ'কে তিনি তার জীবৎকালে তার বই দেখতে পাঠিয়েছিলেন এবং সব কমেন্ট সহ ফেরত দিয়েছিলেন। এরকম দ্বিতীয় আমার জানা নেই। ভারতবর্ষে একজন ছিলেন পশ্চিমবাংলায় অধ্যাপক ডক্টর সুবোধ কুমার সেনগুপ্ত, আপনারা হয়তো জানেন, সুবোধচন্দ্র সেনগুপ্ত। ইনি প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ভারতের প্রথম বার্নার্ড শ'র উপরে কাজ করেছেন, গবেষণা দ্য আর্ট অফ বার্নার্ড শ। এটিও শ'য়ের কাছে প্রেরিত হয়েছিল 1936-37 সালে এবং তিনি কমেন্ট করে দিয়েছেন। এখন শ-চর্চা একটু ভাটা পড়েছে আমার দেশে। যাই হোক, এইভাবে চলতে চলতে
2013 সালে বার্নার্ড শর বাড়ির কাছে একটা কনফারেন্স হয়। বলে রাখা যেতে পারে যে আমার মতো অনেক বিশাল লোকের সত্যিই বিশাল জনের সঙ্গে আলাপ হয়েছিল। একটা নাম বিশ্ববিখ্যাত এই এরিয়াতে। তারা সবাই মস্ত বড় সংস্করণ, ইউকে, ইউএসএ, কানাডা এবং অন্যান্য জায়গায়। এবং এদের নিয়ে একটা ইন্টারন্যাশনাল শ সোসাইটি আছে, এই মুহূর্তে আন্তর্জাতিক শ সোসাইটি। আপনারা যে কোনো মানুষ একটা নমিনাল ফি এগেনস্টে মেম্বার হতে পারেন, ওদের অংশগ্রহণ করতে পারেন, মতামত দিতে পারেন, সচর্চা বিষয়ে নিজে বই লিখতে পারেন, সব কিছু। সারা বিশ্বে এর ব্যাপ্তি। আমি একজন ছোট্ট সদস্য। এইভাবে কোনো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে 2 বছর অন্তর, এখন 3 বছর অন্তর হয়। বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। এবারে কনফারেন্স হয়েছিল লন্ডনে। কোথায়? লন্ডনে। খুব লন্ডনে না, সাবার্বসে, অর্থাৎ সহজের বাড়িতে থাকতে, যেই বাড়ির কাছাকাছি। এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ এবং মনে হয়েছে এবং সুযোগও পেয়েছি। সেই জায়গাটির নাম হচ্ছে হার্টফোর্ডশায়ার। এখনো গ্রাম, প্রায় গ্রাম, যতটুকু তথ্যকে, কিন্তু গ্রামীণ পরিবেশ। হার্টফোর্ডশায়ার মানে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার আছে, কিন্তু গ্রাম্য পরিবেশ আছে, যাকে আমাদের মতো আরবানাইজেশন বলে। একদম সেভাবে কিন্তু হয়নি, সেটা হয়নি। আমি নিজে দেখেছি চারপাশে সুন্দর ফুলের বাগান নিতে। সেইখানে একটা টেন্ট করে আমাদের কনফারেন্স হয়েছিল। 100 বাড়ির সামনে একটা চার্চ আছে, তাদের হল নিয়ে কনফারেন্স হয়েছিল এবং কয়েকবার 100 বাড়িতে যাওয়া আমাদের সৌভাগ্য হয়েছে। এটা শুধু আমার নয়, ওখানে যারা পাশ্চাত্যে যারা থাকে কন্টিনেন্টে এবং ইউকে, ইউএসএ, তারাও বলেছেন তারা এই বাড়িতে আসেন। আমি তো আসি। তো এটা আমার কাছে সুবর্ণ সুযোগের চাইতে ব্যক্তির আরেকটু কিছু বেশি হিরক সুযোগ করা যেত। গিয়ে যেটা আমার ভালো লেগেছিল যে 100 বাড়ি 1950 সালে মারা যাওয়ার সময় যেমনভাবে রেখে গিয়েছিলেন, ঠিক তেমনই সাজানো আছে। আমি আর আমাদের দেশের জায়গার কথা, প্রসঙ্গের কথা তুলছি। ওভারকোট, চশমার ফ্রেম, চশমা রাখার জায়গা, সোফা, বিছানা পত্র, খাট ইত্যাদি একই রকম আছে। ভালো, সবাই দেখেছেন, আমিও দেখেছি। আমাকে যেটা বেশি ইন্টারেস্ট করেছিল সেটা হচ্ছে তার লাইব্রেরি। আমি কখনোই জানতাম এবং অনেকেই জানেন না যে শহরে একটা বিশাল বিপুল ব্যক্তিগত সংগ্রহ হচ্ছে। থাকতেই পারে, রবীন্দ্র ভবনে আছে, শান্তিনিকেতনে, শহরেও আছে, মহাত্মা গান্ধীরও আছে, নেহরুরও আছে, কিন্তু আমরা জানি না তো এটা। সহজে এরকম বিবিলিওফিল, সেটা তো আমরা অন্তত আমাদের কোনো স্যার বলেন, আমি কোনো বইতেও পাই না। আমাদের সভাপতি মশাই বলছিলেন এটা তো জানা যায় না। ঠিক জানা যায় না, তার কারণ হচ্ছে এগুলো জানবার চেষ্টা হয়। আমরা কি করে জানব? তিনি তো আইরিশ, লন্ডনে থাকতেন। তাহলে এটা নিয়ে লেখার হক হচ্ছে সাহিত্যের, মেনলি ইউকের লোকেদের। তারা, আমি খুব ভালো করে খবর নিয়ে দেখেছি, 2-1 ছাড়া ওর সংগ্রহে যে ভারত সম্পর্কে বই ছিল, এটা কেউ বলে। আমার ভুল হতে পারে, কিন্তু আমার যতদূর ধারণা এটা কেউ বলেননি। আমি কোনো জায়গায় সার্চ করে পাইনি, গুগলও দিতে পারি। ন্যাশনাল লাইব্রেরিতে নিশ্চয়ই নেই। ভারত তত্ত্ব সম্পর্কে বার্নার্ড শ এত আগ্রহ এসেছে কি জন্য? এত আগ্রহ? উনি তো একবারই এসেছিলেন 1933 সালে। তাহলে এটা কি দূরদর্শন? দূর থেকে এত আগ্রহ কিসে? কেনই বা আগ্রহ? এই প্রশ্নটা আমার মনে ওঠে। কোনো কারণ নেই, আমাকে কেউ এটা মাথার দিল্লি দিয়ে করতে পারেনি। আমার ভালো লেগেছে যে দেখা যাক আমি একজন ভারতীয়, শুরুতে, মধ্যে এবং শেষে ভারতীয়, এবং আমি বার্নার্ড শ অনুরাগী এবং রবীন্দ্র অনুরাগীও বলি। তো এই তিনটে কি কোনো একটা বিন্দুতে মিশেছে? না হলে কেনই বা ভারত সম্পর্কে এতগুলো বই রাখবে? কি কি ধরনের বই সেটা আমি বলছি। আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই যে বিপুল বিশাল সংগ্রহের সম্পর্কে প্রচুর ঘন্টার পর ঘন্টা বলে, সেটা সম্ভব। আমি খুবই সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য লিখেছি, এটুকু আপনাদের শোনানোর চেষ্টা করছি। যদি এই বক্তব্যের পরে কারোর কোনো প্রশ্ন থাকে, আমি খুব খুশি। কারণ আমার এই কলকাতায় বার্নার্ড শ বিষয়ে প্রশ্ন করার লোক কমে যাচ্ছে। যদি বা রবীন্দ্রনাথ সম্পর্কে কেউ থাকেন, তাও কমে যাচ্ছে। আমাদের এই জেনারেশনের পরে বার্নার্ড শ নামটাই হয়তো চমকপ্রদ হবে। সেখানে দাঁড়িয়ে কেউ ভাবুন, কেউ প্রশ্ন করুন, আমি চাই। চিরকাল এবং এখনো পর্যন্ত জর্জ বার্নার্ড শ পরিচিত নাট্যকার হিসেবে
নাট্যপ্রেমী এবং নাট্য জগতের বাইরের সর্বসাধারণের কাছে বিশ্ব জুড়েই তার মুখ্য পরিচয় একজন বিতর্কিত নাট্যকার, পরিচালক, প্রযোজক, মহড়া নির্দেশক, এমনকি পেরিয়ার সমাজতন্ত্রী দলের বলিষ্ঠ সংগঠক, নিজের বক্তা, অভিনেতা পর্যন্ত ইত্যাদি। একজন পরিহাসপ্রিয় তার্কিক, তীক্ষ্ণ ব্যঙ্গ ও শ্লেষের ব্যবহারে তিনি সমকালীন সমাজকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন। তার অগ্রপথিক বরেণ্য নাট্যকার হেনরি গিবসনের মতো। দ্বীপের আলো এবং ধূপের ধোঁয়ার এই আড়ালে বার্নার্ড শর যে পরিচয়টি চাপা পড়ে থাকে তার উন্মোচন সুগম নয়, দুরূহ। তার জন্য প্রয়োজন শয়ের ব্যক্তিগত গ্রন্থাগারে আগ্রহী অনুসন্ধান। এখানে মনে রাখতে পারি যে এইভাবে ব্যক্তিগতভাবে যাওয়ার আগে আমাদের এই ন্যাশনাল ট্রাস্ট বলা হয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট টেক ওভার করেছে, তারা মিউজিয়াম করেছেন, তাকে ন্যাশনাল ট্রাস্ট বলে। সেই ন্যাশনাল ট্রাস্টের কাস্টোডিয়ানকে আমি একটা চিঠি দিয়েছিলাম, জাস্ট কৌতূহলবশত, জাস্ট খেয়ালবশত, যে আপনাদের ওখানে কি ভারত সম্পর্কে কোনো বই আছে শয়ের ব্যক্তিগত সংগ্রহে। আমাকে আশ্চর্য করে তিনি 1 মাসের মধ্যে একটা টাইট উত্তর পাঠিয়েছিলেন যে এই বইগুলো আছে, আপনি দেখে নিন কোনটা জরুরি। আরও সব বলেছেন, অ্যাপোলজি প্রকাশ করে যে আমি নতুন এখানে এসেছি, কাজে আমি গুছিয়ে দিতে পারলাম। আবার আমি সৌজন্যবোধে মুগ্ধ। 2013 সালে এক দৈব নির্দিষ্ট সুযোগে বর্তমান প্রাবন্ধিকে সেই বিশেষ প্রবক্ত হয়েছে, তাঁর সে ব্যক্তিগত গ্রন্থাগারে প্রবেশ করা। খুঁটিয়ে দেখতে গিয়ে জানা গেল এই ব্যক্তিগত গ্রন্থাগারটা আমাদের ঢুকতে দিত উইথ ভলান্টিয়ার্স, মানে একজন কেউ থাকতে আলাদা লাইব্রেরিতে যখন ঢুকতে দেওয়া যায় না, অ্যাসিস্ট্যান্টই বলুন, ভলান্টিয়ার বলুন, তারা যে সময়টা সময় করতে পারতেন আমরা সেই সময় তার লাইব্রেরিতে ঢোকা নিচ্ছে। অনেকে লন্ডন ঘুরতে গেছেন, অনেক গাড়িতে বসে আছে, যদি লাইব্রেরিতে যেতে চান আপনার কোনো ভলান্টিয়ারকে টাইম ম্যাচ করতে হবে। এরকম আধ ঘন্টা করে মাঝে মাঝে দেখার সুযোগ পেয়েছিলাম, এটা 100 ভাগের 1 ভাগ। তাতেও আমি ভারতীয় বইটা কোথায় সেটা জিজ্ঞেস করবো, ওরা বলতে পারছি না বুঝে। আমি কিছু ভারতের বই নিজে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। তার মধ্যে একজন স্বামী শিবানন্দ আলমোড় আশ্রম থেকে লিখছেন, টু জর্জ বার্নার্ড শ উইথ রেসপেক্ট ফ্রম স্বামী শিবানন্দ 1948 ইত্যাদি আমি দেখেছি। খুঁটিয়ে দেখতে গিয়ে জানা গেল সহজ কর্ণের নামের এই রম্য বিলাস 1920 থেকে 1950 সময়কালে তার এখানে অর্থাৎ আমৃত্যু থেকে যাওয়ার কথা, তাই ছিল। পরিচয় নিবিড়তর হলে খোঁজ পাওয়া গেল এতকাল প্রায় অনাবিষ্কৃত এক দুর্লভ বিষয়মুখী সংখ্যা। এতকাল এখন কিন্তু ওরা এটা অনলাইন দিয়ে দিয়েছে, উপায় চেষ্টা করলে আপনি হেডিং দিলে বইগুলো পেয়ে যাবেন, বা বুকস বাই বার্নার্ড শ অন ইন্ডিয়া এইভাবে সার্চ করলে পেয়ে যাবেন। আমি যখন গেছিলাম তখন ওটা অনলাইন ছিল। খানিকটা এলোমেলোভাবে সাজানো হলেও তার একটি নির্দেশিকাও পাওয়া গেল। অথচ 1905-2026 এই 1905-এর প্রথম যে এরিক বেন্টলি বইটা বেরোবে, এই দীর্ঘ সময়ের ব্যাপ্তি জুড়ে প্রায় কোনো সমালোচকই সব মানুষের এই গুরুত্বপূর্ণ অধ্যায় এটা কিছু ব্যাখ্যা আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু কি আছে সেটা আমি বলি। সুদূর বিদেশে গিয়ে যদি ভারতবর্ষের জন্য আপনার মন কেমন থাকে, তাহলে আপনি জেনে খুশি হয়ে উঠবেন যে এই সংগ্রহের একটা বড় মাপের জায়গা জুড়ে রয়েছে ভারততত্ত্ব, ইন্ডোলজি যাকে বলে, বা প্রাচ্য বিদ্যা যাকে ওরিয়েন্টালিজম বলছে এখন, সংগ্রহিত নানা গ্রন্থাবলী, এমনকি ভারতীয় মনীষীদের নানা কালজয়ী সৃষ্টি। কি ধরনের সেটা পরে আসছে। সংগ্রহের শুরুতেই পেয়ে যায় রবীন্দ্রনাথ। আমাকে একদম বলেছেন রবীন্দ্রনাথই শুরু করবে। এক সত্যি কথা বলতে কি, আমাদের আদা বলতে মধ্যে মানে শুরুতে আদিতের মধ্যে এবং আমাদের রবীন্দ্রনাথ ছাড়া কিছু আমার তো তাই মনে হয়। তবে আমরা কোথায় বর্তমান প্রজন্মের কাছে একটু ব্যাকডেটেড, তারাও নিজেদের মতো করে রবীন্দ্রনাথকে ভালোবাসে, এটা আমি দেখছি। যাই হোক, যদি শুরুতেই যদি পেয়ে যায় রবীন্দ্রনাথকে এই সংগ্রহে, তাহলে কোনো ভারতীয়ের আর খুশির সীমানা থাকে না। এইটা খুব মজা। বার্নার্ড শ নাট্যকার, তারা স্বাভাবিক হচ্ছে রবীন্দ্র নাটকের সংগ্রহ। আমি অর্থ তাই মনে হয়, আমি যদি নাটক লিখি তাহলে ইবসেনের, বার্নার্ড শ, রবীন্দ্রনাথ ইত্যাদি বিশ্বজোড়া মেটালিক সকলের নাটকের সংগ্রহ থাকবে। কবিতা থাকবে না, কোনো রবীন্দ্র নাটক নয়, এমনকি যে নাটক স্বদেশে অভিনীত হওয়ার আগে যথাক্রমে লন্ডন এবং আয়ারল্যান্ডে অভিনীত হয়েছে সেই ডাকঘর। মনে রাখতে হবে, এটা কিন্তু কলকাতায় বিচিত্র ভবনে অভিনীত, তার আগেই প্রথম অভিনয় হয়েছিল আয়ারল্যান্ডে, তারপরে ডাকঘর।
তার পোস্ট অফিস ইংরেজিতে, সেটাও ওনার কাছে নেই, থাকার সম্ভাবনা ছিল। কারণ তার বন্ধু ডব্লিউ.বি. গেটস এবং অন্যান্যরা ঘনিষ্ঠ বন্ধু, তারাই প্রযোজনা করেছিলেন আয়ারল্যান্ডে। নাট্যকার হিসেবে তাদের কেন রাখলেন না? আরও অনেক নাটক আছে, রক্তকরবী, রেডোলিয়ান্স, রাজা, কিং অফ দ্য ডার্ক চেম্বার, 1912-14 সালের মধ্যে অনুদিত হয়ে গেছে। না পাওয়ার না রাখার কোনো কারণ নেই। এইখানেই রয়েছে গীতাঞ্জলি 1913 এবং 100 পোয়েমস অফ কবি 1913 বই। এখন যদি বলা যায় 1913 সালের নোবেল পুরস্কার পেয়েছি, সুতরাং উনি শখ করে বইটা রেখেছেন, এরকম হতেই পারে। নোবেল পুরস্কারের বইটা কিরকম দেখি, কিংবা কেউ হয়তো প্রকাশকের তরফ থেকে বা কোনো লাইব্রেরির তরফ থেকে বর্ণাসম্মত ব্যক্তিত্বকে উপহার দিয়েছেন, এরকম বলা যেতেই পারে। কারণ আমাদের হাতে কোনো পাথরের প্রমাণ নেই এটা এইরকম করেছিলেন, এরকম মার্জিনে কিছু লিখে যাচ্ছি বা আমি অন্তত দেখবার সুযোগ পাই। প্রথমটি নোবেল পুরস্কার জয়ী এবং বহুল পরিচিত। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমি যেটা বললাম সব নাটক বাদ দিয়ে কবিতার বই কেন এবং গীতাঞ্জলি কেন, পরের কাব্যগুলো তো নেই। পরে চিত্রাঙ্গদা চিত্রা নাম দিয়ে ছাপা ইংরেজিতে, সেটাও নেই। অধ্যাপক অমিয় চক্রবর্তী টেগোর রিডার বলে একটা বই ছাপেন ইংরেজিতে, সেসব কিছুই নেই, শুধু গীতাঞ্জলি। আমার প্রতিপাদ্য বিশ্বাস হচ্ছে, আমার মনে হচ্ছে ভুল হতো, গীতাঞ্জলি এবং বার্নার্ড শয়ের বৃহত্তর দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মিল আছে। দ্বিতীয় বইটির নাম হচ্ছে 100 পোয়েমস অফ কবি। এই বইটির কথা কম মানুষই জানেন, আমিও জানি। জানবার পর পড়বার পর বুঝতে পারলাম কেমন। দ্বিতীয় বইটিকে কম মানুষই জানেন এবং সম্ভবত এটি প্রচলিত রবীন্দ্র রচনাবলীর কোনো সংস্করণের কোনো খণ্ডে প্রাপ্ত। গীতাঞ্জলির মধুর কাব্যগুণ এবং গভীর জীবন দর্শন যখন পাশ্চাত্য পাঠকের মনকে স্নিগ্ধ করে, পাশাপাশি এমন প্রশ্ন উঠে, এইবার যে গীতাঞ্জলিকে সবাই গ্রহণ করলেন, গেটস তাকে পরিচিত করলেন বিদেশি লন্ডনের সমাজে, ইন্টেলেকচুয়ালদের সমাজে। সবাই বললেন দারুণ মিস্টিক পোয়েট্রি। রবীন্দ্রনাথ এখন সেন্টের মতো মনে করলেন এবং তার লেখা কবিতা হচ্ছে মিস্টিক পোয়েট্রি, অর্থাৎ অতীন্দ্রিয় কবিতা, অর্থাৎ ভগবানের সঙ্গে মানুষের সম্পর্কের কবিতা। এবং আরও কিছুতে দেখি প্রায় অনেকেই বললেন এই তো খ্রিস্টানিটি থেকে চলে গেল। খ্রিস্টানিটিতে এরকম অনেক আছে, সাউন্ডস আছে, PSALMS, প্রার্থনা সঙ্গীত আছে, সবই তো যীশু খ্রিস্ট বা গডকে উদ্দেশ্য করে লেখা। তাই তুমি এবং আমি, মানে ঈশ্বর এবং মানুষ, এর মধ্যে নতুন কথা কি এটা? হ্যাঁ, একটু সুন্দর করে বলেছেন, বুঝিয়ে গেছে, বেশ কাব্য সুর দিয়ে বলেছেন, সুরটা তখন পৌঁছয়নি। কারণ এবং গীতাঞ্জলির গীত অংশটা যেটা অঞ্জলি বটে, কিন্তু বেশিরভাগই গান, প্রথম কবিতাটাই গান, কিন্তু সেটা ওদের কাছে পৌঁছচ্ছে। ওরা বলছেন হ্যাঁ মিস্টিক, কিন্তু ক্রিশ্চিয়ানিটির সঙ্গে ভীষণ দিনে আবদ্ধ। এই রবীন্দ্রনাথ যে একটা নোবেল পুরস্কার পেয়ে থাকতে পারেন, মিস্টিকও বলেন, কিন্তু নতুন যে কিছু তা না। এইভাবে আমি একটু সামান্য আলোচনা করছি, সব বইয়ের সব কিছু সম্পর্কে বলার সময় নেই। তখন পণ্ডিত প্রভা এবং রবীন্দ্র বান্ধব আচার্য দিদি মহর্ষি, আপনারা এনাকে ছিলেন, এখন ওনাকে পরিচয় দিতে হয় অমর্ত্য সেনের মাতামহ। কিন্তু একটা সময় ছিল যখন কীর্তিমোহন সেন আমৃত্যু 1961 সালে 62 সালে আমৃত্যু নিজের পরিচয় করেছিলেন। তিনি শান্তিনিকেতনের অধ্যাপক, তত্ত্বাবধায়ক, রবীন্দ্রনাথের বিশেষ ঘনিষ্ঠ, প্রচুর চিঠিপত্র আছে দুজনের মধ্যে। এবং এছাড়া তিনি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বেড়াতেন। তিনি ইন্টারেস্টেড ছিলেন, আগ্রহী ছিলেন মধ্যযুগের সন্ত কবিদের লেখা। আমি কি বোঝাতে পারছি? সমস্ত মানুষের মধ্যে ওরাল ট্র্যাডিশন মুখে মুখে তখন যে প্রচলিত ছিল, সেটা কি? কবিরের দোহা, মীরাবাইয়ের গান, এরকম কবির দাদু দীর্ঘ, এরা সবাই মধ্যযুগের সন্ত, যেটাকে ভক্তি ট্র্যাডিশন বলা হয়। ইতিহাসে ভক্তি কাল্ট বা ভক্তি ট্র্যাডিশন বলা হয়। এটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে। ব্রাহ্মণ্য ধর্ম যে আচার সর্বস্বতা হয়েছিল, মানে এই যজ্ঞ করতে হবে, পুজো করতে হবে, বলিদান করতে হবে ইত্যাদি ইত্যাদি, তার বিরুদ্ধে এরা নিরক্ষর সম্প্রদায় থেকে উঠে এসেছিলেন। পবিত্র যোগ এইরকম, মানে প্রাপ্ত যাকে বলে আউটকাস্ট, তাকে তার গুরু রামানন্দ দীক্ষা দিতে চান, কিন্তু পরে দিয়েছে। এরকম সকলের ইতিহাস একরকম। মীরাবাই তো সংসার ছেড়ে কৃষ্ণের জন্য বেরিয়ে গিয়েছে, প্রচন্ড মানে বাধা পাওয়া সত্ত্বেও। সবই এইখানে ঈশ্বরের সঙ্গে মানুষের ডাইরেকশন।
এইটা কৃতিমোহন সেনকে খুব অভিভূত করেছিল। ইনি আবার বেদ উপনিষদও খুব ভালো জানেন। তিনি শান্তিনিকেতন পূর্ণচৈত্রাশ্রমে অধ্যাপক ও বেদ উপনিষদ ব্যাখ্যাকারী স্বয়ং হওয়া সত্ত্বেও গুজরাট প্রভৃতি ভারতের নানা জায়গায় ঘুরে ঘুরে মধ্যযুগের সন্তদের বাণী সংগ্রহ এবং সংকলন করেছিলেন। তিনি এলেন এই সময় পরিত্রাতা হয়ে। এর আগে রবীন্দ্রনাথ কৃতিমোহনের কাছ থেকে কবির দাদু, রাজ্জাক, মীরাবাই প্রভৃতি সন্তদের বাণী অধ্যয়ন করেছিলেন। এই জায়গাটা আমি খুব ভাবি, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলেন, কিন্তু কি পড়ছেন, কি জানছেন, দেশের ঘরের মাটির সঙ্গে কীভাবে যুক্ত আছেন সেটা বলবেন। লোকসাহিত্য বলে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ আছে, পড়লে জানা যায় তিনি এই দিদিমা ঠাকুমারা যে ছড়া বলতেন সেগুলো সংকলন করেছেন, ব্যাখ্যা করেছেন। সেইখানে তিনি সবচেয়ে বেশি যেটা বীরভূমে তার যে লোকেশন, সেখানে সবচেয়ে বেশি রবীন্দ্রনাথ নিজেই শুনেছিলেন বাংলার বাউলদের গান সাধনার কথা। অভিভূত হয়েছিলেন এটি লক্ষ্য করে এই দুই স্রোতের ধারা তথা উপনিষদের বাণী মূলত একই। মানে যখন এরপরে কৃতিমোহন সেন কবিরের দোহাগুলো তাকে পাঠালেন, অনুবাদ হয়নি তখন, ওই মানে কবিরের ভাষায় আছে, হিন্দিতে, ওদের ভোজপুরি হিন্দি সেই ভাষায় আছে। আবার নিজেই তিনি বাংলার বাউলের গান শুনছেন। আপনারা জানেন লালন ফকির এবং অন্যান্যদের মাধ্যমে, গগন সরকার মাধ্যমে রবীন্দ্রনাথের গানেও বাউল আঙ্গ বলে একটা জিনিস আছে। বাংলার বাউলদের সঙ্গে তিনি ভীষণ পরিচিত হয়েছেন নিজেই, তিনি এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালন ফকিরের সঙ্গে মানে চেনাশোনা ছিল। তা দেখলেন তারা এত চেনা থেকে দেখলেন যে বাংলার বাউল মধ্য ভারতের ভক্তিকান্ত কবির এবং মীরাবাই ইত্যাদি এবং প্রাচীনকালের বেদ উপনিষদ একই কথা বলছে। সেটা একই। এটা কি? এটা হলো এই যে ঈশ্বর মন্দির মসজিদ বা আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ, বরং জীবনের সহজ সরল সাধনায় তাকে কাছে এনে দেয়। তাই যখন গীতাঞ্জলি নোবেল পুরস্কার লাভ করার পরেও পাশ্চাত্যের কিছু গুণী মানুষ যখন ইঙ্গিত করেন, বক্র ইঙ্গিত করেন যে গীতাঞ্জলির দর্শনের মূল তত্ত্ব হলো খ্রিস্টান ধর্মের দ্বারা প্রভাবিত, সে সময় এরকম বলবার একটা চল ছিল। এটা আসলে মানে সাম্রাজ্যবাদের অস্ত্র। মিশনারি পাঠানো হয়েছিল বিবেকানন্দ এখানে না যাওয়া পর্যন্ত। এখানে মিশনারি পাঠানো হতো কি, খ্রিস্টান ধর্ম খুব ভালো, তোমরা হিন্দুরা খুব খারাপ, তোমরা হয় বলো না খ্রিস্টান। বিবেকানন্দ ওখানে যাওয়ার পর আমেরিকায় এই কথাটা পাল্টে গেছে। ঠিক সেই কথাটা এখানেও এসেছে। বরং জীবনের সহজ সরল সাধনায় তাকে কাছে এনে দেয়। যাই হোক, গীতাঞ্জলির দর্শনের মূল সূত্র খ্রিস্টান ধর্মের দ্বারা প্রভাবিত। তখন এই বইটি তার অনুবাদ করা হয়। তখন কৃতিমোহন সংকলিত কবিরের দোহাবলীর থেকে চয়ন করে রবীন্দ্রনাথ 61টি পদ নির্বাচন এবং নিজেই সেগুলি ভাষান্তর করে। এই অনুবাদের ভালো মন্দ নিয়ে যাচ্ছি, অনুবাদকের মাথা কমাবে। আমরা ভাবতে চেষ্টা করি যে ভারতের দৌত্য হলো কি হবে, এবং সেটি বানার সেই বইটা কেন যে রাখলেন এটা বোঝা যাচ্ছে। যদি কেউ উপহার দিয়ে থাকে ভালো, সেও মুশকিল পাবে, কারণ এটা খুব লিমিটেড কপিস ছাপা হয়েছে। খামোখা ওনাকে দিতে যাবেন কেন? একেবারেই মিস্টিক না, এই ব্যাপারগুলো নিয়ে উনি কোনো সন্দেহ পাচ্ছে, ভাবে অভিভূত হয়ে পড়ার কথা। রেশনালিস্ট এবং নন মিস্টিক বলা যায়, দুটো উল্টো দিক হয়ে যাচ্ছে না। বলেও আমি দেখাতে চাই যে বার্নার্ড শর মূল পরিচয় হচ্ছে, আমি জানি না আপনারা সবাই শুনেছেন কি না, একটা টার্ম আছে, এটা হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। মানে মানুষ এভলিউশন মানে অবশ্যই মানব জাতির বিবর্তন, কিন্তু ডারউইন যেভাবে বলেছেন সেরকম না। ডারউইন দেখিয়েছিলেন মানব জাতির বিবর্তনটা হয়েছে মানে সুপারে বানর এবং অন্যান্য প্রাক প্রিমিটিভ জগৎ থেকে মেকানিক্যালি হয়ে গেছে, আস্তে আস্তে বিবর্তন হয়েছে। লামার করে একজন জীববিজ্ঞানী ছিলেন, তিনি বলেন এটা মেকানিক্যালি হয়নি, এর মধ্যে মানুষের চেষ্টা আছে। বার্নার্ড শর আরেকটা এগিয়ে বললেন চেষ্টা তো আছেই, এবং ভালো হওয়ার জন্য মানুষকে চেষ্টা করতে হবে। তাই এক নাটক লিখলেন, তার নাম ম্যান অ্যান্ড সুপারম্যান। খুব ভালো। 1903 সালে প্রথম, 1911-12 সালে মানে অভিনীত হয়। খুব ভালো, আপনারা পড়তে পারেন, খুব সুন্দর। এবং তার মধ্যে তিনি প্রথম বলবেন আমি আর রাজনীতি, সমাজনীতি, পার্লামেন্ট এসব বিষয়ে ভালো আছে।
যেমন রবীন্দ্রনাথ 1905-এর বঙ্গভঙ্গ থেকে সরে এসেছে, আন্দোলনের প্রথম দিকে ছিলেন, রাখি বন্ধন ইত্যাদিতে, পরে সরে এসেছিলেন, বুঝলেন যে ওটা তার রাস্তা নয়। তিনিও বললেন আমার ক্রিড হচ্ছে ক্রিয়েটিভ রেভলিউশন, সমাজতন্ত্র নয়, আমার কাজ হচ্ছে ব্যক্তি মানুষ প্রত্যেকে যদি আরেকটু ভালো হতে পারে, ম্যান যদি সুপারম্যান হতে পারে, তাহলে সমগ্র মানব জাতি সুপারম্যান হয়ে উঠবে। এই ম্যানটা বলতে ওম্যানকে ধরা হচ্ছে, এবং ওম্যানকে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন। ওম্যানকে বলেছেন এই কারণে যে ওম্যানই একমাত্র পরবর্তীকালে সুপারম্যানকে গর্ভে ধারণ করতে হবে, ওম্যানকে স্পেশাল বা ট্রেনিং দিতে পারে। এইভাবে উনি ইউজেনিক্স পর্যন্ত ছুঁয়ে গেছেন। এখন দেখা যাচ্ছে যে কতগুলো রবীন্দ্রনাথের ইংরেজি সংস্করণের দু একটা কবিতা উল্লেখ করা যেতে পারে। শুরুর কবিতাই হলো ইংরেজি, "Thou hast made me endless"। এই গীতাঞ্জলি এখন বাংলায় আছে, আপনারা দেখবেন পড়ে। প্রথম কবিতাটা মোটেই এই কবিতা না, এটা হচ্ছে আমার মাথা নত করে দাও হবে তোমার চরণ ধুলার উত্তর। কিন্তু তাহলে ইংরেজি কবিতায় প্রথমটা অন্যরকম হয়ে গেল, এটা ব্যাখ্যা পাওয়া যায় না। সম্ভবত তিনি তার লক্ষ্যটাকে পয়েন্ট করতে চেয়েছিলেন, "Thou hast made me endless", অর্থাৎ এটি তার একটি গানে আছে একেবারে রূপান্তর, সেটা আপনারা জানেন, "আমারে তুমি অশেষ করেছো এমনই বিলাতে"। এই তুমিটাকে ভাবতে, এই তুমি যে মন্দিরে মসজিদে আছেন বা মূর্তিতে আছেন তা নয়, নেই যে তা নয়। আমি কবি যখন রবীন্দ্রনাথের কথায় গানে বারবার আমি আর তুমির সম্পর্ক আসছে। আমরা ভাবতে পারি, অনেকে ভেবেছি এই আমি আর তুমিটা হচ্ছে আসলে প্রেমিক প্রেমিক, হতেই পারে। এবং আমি আর তুমিটা আবার ঈশ্বর এবং আমরা, এর মধ্যে যে প্রেম সম্পর্ক সেটাও কিছু সামান্য নয়, এবং মানবিক প্রেম সম্পর্ক থেকে ওখানে যাওয়া এক। এই কথা দ্বিতীয়ত বোধহয় পরে পরেই এসেছে আরো এই ধরনের কবিতা, "I know not", এগুলো সব ইংরেজি গীতাঞ্জলি দিতে পারবেন, "I know not how thou singest my master"। এটা হচ্ছে তুমি কেমন করে গান করা হয়ে। আমরা গানগুলো শুনেছি কিন্তু ইংরেজি মূলের সঙ্গে অনুবাদের সঙ্গে পরিচিত নই, এবং মূলটা মিলিয়ে দেখতে পারলে দেখা যায় আই, দাও মানে তুমি সিঙ্গুলার নাম্বারে প্রাচীনকালে ব্যবহার হতো, এখন দুটো ইউ ব্যবহার হয়। বাইবেলে এবং অন্যান্য জায়গায় ব্যবহার হচ্ছে শেক্সপিয়ারে দাও মানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন। "I have come here to serve thy purpose", আমি বেথায় তাকে শুধু গাইতে তোমার নাম। এটা রবীন্দ্রনাথের গান আছে, কবিতাও হচ্ছে, এইভাবে রয়েছে। তাহলে কবির কথা সংক্ষেপে বলছি, পাশাপাশি কবির কথা, কবিরের দোহার নমুনা নিয়ে দেখা যাবে তিনিও কোনো বিশেষ ধর্মের বা দেবতার আনুগত্য স্বীকার করেননি। এই কারণে সমকালীন সমাজে তাকে খুব সমালোচিত হয়েছে। একে তো জোলা, তারপরে এই কথাগুলো আমরা সবাই জানি, তার হিন্দু মুসলমান দুরকমের শিষ্য ছিল, এবং মারা যাওয়ার পর হিন্দু মুসলমান দুই ধর্মের মধ্যে বিরোধ বাধ, কে দেহটা নেই, সবাই মিলে ঝগড়া লাগলো। তারপর একজন মধ্যস্থতা করে বললেন, আগে দেখো শরীরটা কেমন আছে। শোনা যায় এটা হচ্ছে মিথ, হতেও পারে নাও হতে পারে। চাদর তুলে দেখা গেল কিছু পদ্ম এবং কিছু গোলাপ ফুল আছে। গোলাপ ফুলটা ইসলামিক সংস্কৃতির ভাব করা নিয়ে গেলেন, পদ্ম ফুলটা হিন্দুরা নিয়ে গেলেন। জীবনে এবং মরণে তিনি দেখিয়ে দিয়েছেন ঈশ্বরের সঙ্গে মানুষের বন্ধন এভাবেই হতে পারে। সমকালীন সমাজ প্রাচীন, তখন কিন্তু পুরোহিততন্ত্র এবং ব্রাহ্মণ্য ধর্মের কোনো বিশেষ ধর্ম বা দেবতার আনুগত্য স্বীকার করেন। এই বইটি মানে 101 Poems of কবি, এই বইটির ভূমিকা রচয়িতা ঘটনা করেছে ইভলিন আন্ডারহিল। উনি একজন ব্রিটিশ তিনি বলেছেন যে কবি was at once the child of Allah and Abraham। একটু ভাবা যাক যে কত বড় কথা এটা বর্তমান জগতের পরিপ্রেক্ষিতে, এই কথাগুলো কত গুরুত্ব। He was man is at once the child of Allah and Abraham। এই উচ্চারণটা একটা বিরাট বিপ্লব, এবং যথাক্রমে রবীন্দ্রনাথ বর্ণাঢ্যর ক্ষেত্রেও এখানে অনুভূতি ব্রাহ্মণ্যবাদ এবং ঐতিহ্যবাহী ইসলাম উভয়কেই অস্বীকার করে বলেছে যে ঈশ্বরকে তিনি ভালোবাসেন ও যার কাছে পৌঁছতে চান তিনি কাবাতেও থাকেন না, কৈলাসেও। বুঝতে পারছেন রিলিজিয়াস কনভিকশন, নিদার ইন কাবা নট ইন কৈলাস, এটা ট্রান্সলেশন। একটি দোহে কবি বলছেন, দ্য ইমেজেস আর অল লাইফলেস, ট্রান্সলেশন,
The images are moved in the Rabindranath Bangla পড়েনি ইংরেজিতে করছে। The images are all lifeless. They cannot speak. I know. Or I have cried aloud to them. আমি সব মূর্তির কাছে চেঁচিয়ে কথা বলেছি, কিচ্ছু I know I have cried aloud to them. The Purana and the Quran are mere words. পৌরাণিক মতো তখন পৌরাণিক কি আমরা মানুষ রাপোর্ট করি, তার অসংখ্য পুরাণ ইত্যাদি ইত্যাদি। কবি বলছেন যে ওগুলো কথা, ওয়ার্ড জাগলারি মাত্র, ভার্বিয়েজ বলে কথার পর কথা, তারপরে কথা, ভগবান এরকম, ভগবান সেরকম, এর কোনো মূল্য নেই। আবার বলছেন অন্য কবিতায়, অন্য তো হয়, নাইদার অ্যাম আই ইন রাইটস অ্যান্ড সেরিমনিজ নর ইন ইয়োগা অ্যান্ড রেনাউন্সিয়েশন। আমি অনুষ্ঠানেও নেই, যোগ্যতায় নেই, পতঞ্জলির যে যোগসূত্র, প্রাণায়াম ইত্যাদি তাতেও নেই, উনি করছেন ত্যাগেও নেই, বৈরাগ্যেও নেই। এটা রবীন্দ্রনাথ অন্য জায়গায় বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আনন্দ। এই তাহলে কোথায় আছেন? কবি says in his own words, "O sadhu, God is the breath of all breath." কোথায় আছে? আমার প্রতিটি নিঃশ্বাসের নিঃশ্বাস। এই যে বড় মাপের উচ্চারণ আমি শুনি, কিন্তু এখানে রবীন্দ্রনাথ এবং বার্নার্ড শ কেন অনুষঙ্গটাকে গ্রহণ করলেন এটা বুঝতে হবে। কবিরের মতে সন্ত হলেন সেই মানুষটি যার কোনো জাতি নেই, যার কোনো জাতি নেই। এখানে ট্র্যাডিশনাল ধর্মের কথাই উঠছে না, ধর্ম হচ্ছে মানবিক ধর্ম। সন্তান যত্না পুজো পুছো নির্গুণ জান, নির্গুণই যিনি, অর্থাৎ গুণের ঊর্ধ্বে, ত্রিগুণের ঊর্ধ্বে তিনি, তাকে জাত জিজ্ঞেস করো। সনাতন জাত না পুছো নির্গুণ। It is needless to ask of a saint the caste to which it belongs. Hindus and Muslims alike have achieved distinction. আমাদের অনুমান যদি এই হয়, বার্নার্ড শ 1903 বা তারও আগে থেকে মানবতার যে বিপুল উত্তরণের কথা ভাবতে শুরু করেছিল, তাই অন্য নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের গীতার নাম। এটা আমি বলছি না যে একজন আরেকজন এটা পড়ে পড়েছে, এরকম অস্বাভাবিক। বিজ্ঞানে দেখবেন আইনস্টাইন গবেষণা করছেন সত্যের প্রশ্ন কেন, তাহলে মানে খ্যাতিমান যারা গুণী তারা এটাকে অস্বীকার না করে তাকে বলেছেন বোস আইনস্টাইন। সরকার যাই বলুক, মানুষ আমরা তো জানি। সুতরাং একটা কত সূত্র তৈরি হলো। আমার মনে হয় বার্নার্ড শ যখন ক্রিয়েটিভ রেভলিউশন সম্পর্কে সচেতন হচ্ছে, প্রথম দিকে ছিলেন না, তার ওই সময়ে প্রায় ওই সময়ে রবীন্দ্রনাথ এবং কবিরের মহান বইটি তার কাছে আসে। এই কারণেই বোধ হয় এই কালেকশন, এই সংকলন প্রায় এই সময় বার্নার্ড শ, এটা প্রথম অংশ। তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে আসা যাওয়ার দেখাটা দিনে জিজ্ঞেস করছে। আমি বলতে চাই যে রবীন্দ্রনাথের সঙ্গে তার 2-3 বার দেখা হয়েছে। প্রথমবারের দেখাটা খুব নিরুৎসাহ পেল, কারণ প্রথমবারে 1912 সালে যখন আমন্ত্রিত হয়ে রোথেনস্টাইন শিল্পী এবং ভাস্কর রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করে নিয়ে যান, এবং জাহাজে যেতে যেতে রবীন্দ্রনাথ খেলার ছলে ইংরেজি গীতাঞ্জলি অনুবাদ করেন। কেউ বলেননি, তিনি ভেবেছিলেন যে তার ইংরেজি করবেন, কিন্তু ওখানে পৌঁছানোর পর রোথেনস্টাইন তাকে WBS ইংরেজি সাহিত্যিকদের নাম করা কবি আইরিশ মূলত আরও অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। প্রথমে একটি রেস্তোরাঁয় হয়, তারপর রোথেনস্টাইনের বাড়িতে 1900 এদের আমন্ত্রণ হয়। এই দুটো জায়গায় রবীন্দ্রনাথ ছিলেন সহজ ছিল, কেউ ঠিক বুঝতে পারেন। উল্টে বার্নার্ড শ রবীন্দ্রনাথকে একটু বিদ্রুপ করে, যেমন বলছেন এই যে নীলচোপার দাড়িওয়ালা লোকটা, এর কতগুলো বিয়ে পেল। তখন প্রাচ্যসম্পর্কে ধারণা ছিল ওই হাড়ের যে না অনেকগুলো বিয়ে, এরকম দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে একটা এত সংখ্যক ফকির বলে ঠুকছেন, সিনিক্যালি বলছেন। দ্বিতীয়ত বলছেন যে এর একটা শান্তিনিকেতনের একটা আশ্রম আছে না, কি যেন একটা নাম, ওদের নামটাকে রবীন্দ্রনাথ ঠাকুর নামটাকে ব্যঙ্গ করে আর একটা নাম বলছে। তো এই হচ্ছে শুরুর কথা, খুব সুখপ্রদ নয়। কিন্তু পরের দিকে যখন দেখা হলো, তখন ব্যাপারটা হলো, তখন তিনি রবীন্দ্রনাথকে বলছেন, আই থিঙ্ক উই টু আর ওয়ার্ল্ড বেটারার্স, অর্থাৎ জগতে ভালো করবার জন্য, মহৎ চিন্তা করার জন্য আমাদের জন্য, আমারও মনে হতে পারে একটা অহংকারের কথা, কিন্তু আমি বুদ্ধ এবং মহাবীর যদি বলেন
দেখো আমার পথটা অনুসরণ করো, জীবনের এই একটাই পথ, তাহলে কি অহংকার হবে? আদি শঙ্করাচার্য যদি বলে থাকে যে এইটাই পথ, তাহলে কি অহংকার হবে? নিশ্চয়ই। যাদের সেই আলো দেওয়ার ক্ষমতা আছে, সেই আলোদর্শী মানুষেরা একে অন্যকে অবশ্যই স্বীকৃতি দেবে, সেই রকম হচ্ছে। তাকে এই রবীন্দ্রনাথের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। 1930 সালে রবীন্দ্রনাথ আবার ইংল্যান্ডে যান, কয়েকবারই গেছেন। তখন তার সঙ্গে একটি হোটেলে, যেখানে রবীন্দ্রনাথ ছিলেন, রুদ্ধদ্বার একটি বৈঠকে কথাবার্তা হয়। কি নিয়ে কথা হয় সেটা আমি রেকর্ড এখনো পাইনি, কিন্তু তৎকালীন সংবাদপত্র লিখেছিল যে এই পৃথিবীর দুজন মহান মানুষ সশ্রদ্ধভাবে কথাবার্তা বলছেন। আমাদের একটি বই আছে, টেগোর দ্য মিলিয়ন পয়েন্টেড ম্যান, কেতকী দত্ত আর অ্যান্ড্রু রবিনসন সম্পাদিত। তারা বলছেন যে বাই দেন বোথ ওয়ার হোয়াইট বিয়ার্ডেড অ্যান্ড হোয়াইট হেয়ার ম্যাচিওর পার্সোনালিটিস। তখন আর ঠাট্টা তামাশার ব্যাপার নেই। ইতিমধ্যে তিনি গীতাঞ্জলি দোহা ইত্যাদি পড়েছেন এবং রবীন্দ্রনাথের সঙ্গে মহৎ মানুষদের যেরকম পৃথিবীর মানুষ জাতি নিয়ে চিন্তা, সেটাই বলেছেন। হয়তো সাধারণ ক্রিয়েটিভ রেভলিউশন নিয়ে কথাবার্তা বলতে খুব বেশিক্ষণ আপনাদের ধৈর্যের উপর কি বলবো ট্যাক্সটা ভালো যাবে না, উচিত না, কিন্তু আমি কয়েকটা ব্যাপার করা যাচ্ছে না, তার বিষয়টা অসমাপ্ত থাকে। দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে 1933 সালে বার্নার্ড শ পৃথিবী ঘুরতে বেরোল, সস্ত্রীক ঘুরতে ঘুরতে নানা দেশ ঘুরে ভারতে এসেছিলেন। 7 থেকে 10 দিন মতো ছিলেন এবং তখন তাকে সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন, ব্রিটিশ এবং ভারতীয় সমস্ত সংবাদ। তাতে উনি ওই 7 দিনে ভারত দর্শন এইভাবে ট্যুর উনি গ্রহণ করেন। উনি বলেছিলেন ভারতকে জানতে হলে তার গ্রামে যেতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, যেটা বিবেকানন্দ করেছে। তা সেটা আমার সময় মতো, আমি তো হাতে সময় আছে, এখানে 7 দিন, আমাকে এবার পরবর্তী এখান থেকে সিলন, সেখানে থেকে সাউথ আফ্রিকা যেতে হবে, সময় সূচি অনুযায়ী। কাজে ওটা পারবো না, তাহলে কি পারবেন? বম্বের কাছাকাছি যে জায়গাগুলো, ইন্ডিয়া গেট দিয়ে যে জায়গাগুলো, সেগুলো দেখেছেন। বম্বের কাছাকাছি কিছু জৈন মন্দির আছে, এগুলো বম্বে ঘুরতে গিয়ে আমি একটা দেখেছি নিজে। আপনাদের জানার দরকার, জৈন মন্দির কিন্তু গডলেস, ওদের গড নেই, কিন্তু তীর্থঙ্কর আছে ওই সুপারম্যানের মধ্যে। আর গেছেন এলিফ্যান্টা কেভস, এলিফ্যান্টা কেভস অনেক কিছুই আছে, কিন্তু সবাই আমি জানি একটা ত্রিমূর্তি আছে, ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, স্রষ্টা বালক এবং সংখ্যা, এইটা তিনি ফুটিয়ে উঠেছেন। কেন দেখুন, মনে হয়েছিল জৈন ধর্মের মধ্যে সেই একই বিশাল শক্তি। কেউ তাকে নাম দিচ্ছে তীর্থঙ্কর, কেউ বলছে স্কন্দ। এখানে ভারতীয় প্রাচ্য এবং প্রতীচী এক জায়গায় মিলিত হয়ে যাচ্ছে বার্নার্ড শকে অবলম্বন। এইটা আমার মনে হচ্ছে বার্নার্ড শকে যেহেতু অবলম্বন করে হয়েছে, ধীরে ধীরে সমস্ত পৃথিবীতে এটা ছড়িয়ে যাওয়ার কথা, কিন্তু আজও তো দেখছি সেইভাবে ছড়ায়। এরপরে গান্ধীজি। এখন দেখুন আমাদের গান্ধীজির সম্পর্কে আমাদের ব্যক্তিগত বিরাট থাকতে পারে। এটা যেহেতু তিনি রাজনীতিতে যোগদান করেন, তার সঙ্গে তার গ্রিডটাকে মানে নীতিটাকে গুলিয়ে ফেললে মুশকিল। কেন গান্ধীজি রাজনীতিতে যোগদান করেছিলেন, কংগ্রেসের প্রধান পুরোধাপুরুষ হয়ে উঠেছিলেন এবং কি কি ভুল করেছিলেন বা ঠিক করেছিলেন সেটা আমাদের বুঝছে না। উনি যেটা গান্ধীজির প্রতি খুঁজে পেয়েছিলেন যে নৈকট্য, সেটা হচ্ছে বড় মাপের আইডিয়াস। এটা হচ্ছে তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো। কি করবেন তবে? আমি চুপচাপ দাঁড়িয়ে দেবো, যাকে অহিংস সত্যাগ্রহ, তারপর মেয়েদের কাজ দিয়ে দেবো, আমি মেরে ফেলবো তোমার ভালো। এই জায়গাটা উনি খুব সুন্দরভাবে বলেছেন। মানুষ যদি, আমি জানি না বোঝাতে পারছি, মানুষ যদি একটু উঁচু স্তরে না ওঠে তাহলে কিন্তু এটা হয় না। গান্ধীজিকে মেনে এটা বলছি না মেনেও বলছি না, কিন্তু এটা যে উঁচু স্তর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকেই এখন কেউ মারতে এলে বললে তাকে মারতে সোজা কথা। এখন তো এটা আরো বেশি। গান্ধী এই যে কথাটা বলেছিলেন, এর সঙ্গে এরকম নানা বিষয়ে অধ্যয়ন করেছেন। সবচেয়ে যেটা বড় কথা, গান্ধীজি এখনো পর্যন্ত জানা আমার সিঙ্গুলার বায়োগ্রাফি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, নবজীবন প্রেস, এটা বাংলা পাওয়া যায়, সত্যের সন্ধান, এটা বিখ্যাত। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা তিনি সংগ্রহ রেখেছেন। আবার বলছি, এত লোক থাকতে গান্ধীজি ওই বইটা বার্নার্ড শ প্রায় এই সময় ওর 1933 এই সময়টা 1933 সালে তো সব ভারতবর্ষে, তখন রবীন্দ্রনাথ তাকে একটা টেলিগ্রাম করেন, আপনি শান্তিনিকেতন আসবেন।
বার্নার্স বৃত্তি টেলিগ্রামে বললেন, এবারে আমাদের আর যাওয়া হচ্ছে না, দুঃখিত, কিন্তু বর্তমানে ভারতের যে অবস্থা, দিস ওন পে আর টকিং অ্যাবাউট রাজনৈতিক অবস্থা। গান্ধীজি যখন পুনে বিহারে যাচ্ছেন, গান্ধীজির সঙ্গে দেখা হলো না, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যাওয়া গেল না, সারা ভারতব্যাপী ব্রিটিশের দমননীতি চলছে। মনে রাখতে হবে, এই দমননীতি সম্পর্কে ভারতে দাঁড়িয়ে বার্নার্স প্রতিবাদ করছে, আগে যে কোনো সময় অ্যারেস্ট করা হতো। লন্ডনে দাঁড়িয়ে চার্চিলকে বলেছেন, এই যে আপনি গান্ধীজিকে বন্দি করেছেন, এটা বিগেস্ট ব্লান্ডার অফ দ্য সেঞ্চুরি। চার্চিলকে এটা বলা আর নিজে বিষ খাওয়া একই রকম হতো। এই সাহসটা বার্নার্সের ছিল এবং ভারত প্রেম ছিল আসলে। এই সময় বার্নার্স মহাত্মা গান্ধীর সঙ্গে পরিচিত হন এবং তার সঙ্গে স্বতঃপ্রবৃত্ত হয়ে দেখা করে গান্ধীজির সঙ্গে বার্নার্স দেখা করে বলেন, লর্ড আরউইন তথা ব্রিটিশ পার্লামেন্টের সঙ্গে বৈঠক, যাকে যোগদান করা যায়, গান্ধীকে নেকেড ফকির অফ ইন্ডিয়া বলা হয়েছিল। এটা গান্ধীর মতো অনন্য সাধারণ ব্যক্তিত্বের পক্ষে একটি রাজনৈতিক সার্কাসে অংশগ্রহণ করে কালক্ষেপ করার বেশি কিছু না। আপনি কেন এত সময় নষ্ট করছেন? একটা গোটা জীবন আপনার মতো মানুষ এইসব ক্লাউনদের সঙ্গে কথা বলছে। বলছি, গান্ধীজি বলছেন কোনো উপায় নেই, আমার দেশের হয়ে এটা করতে হবে। সমকালীন পৃথিবীতে গান্ধীজির প্রতি তার ছিল অসামান্য শ্রদ্ধা। দেখা করতে গিয়ে গান্ধীজির সম্মানার্থে আমি মাটিতে বসতাম এবং ওখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ ইত্যাদি করতাম। ওই রকম আপনারা জানেন কীভাবে তার বেশওয়াস, তিনি বার্নার্স মাটিতে বসে বসে। এটা একটা কত বড় সম্মান আমরা হয়তো এখন বুঝতে পারি। দ্বিধা করেননি, মাটিতে বসতেও দ্বিধা করেননি, নিঃসংকোচে তাকে এবং নিজেকে ওয়ার্ল্ড বেটারার্সদের অন্যতম বলতে দ্বিধা করেন। এই ওয়ার্ল্ড বেটারার্স ছাড়া এই বার্নার্স বিবেকানন্দ গান্ধী কেন এইটা করা ছাড়া এদের ব্যবস্থা বারবার বিভিন্ন চিঠিতে, এমনকি ভিক্টর হুগো কম্পো তার সঙ্গে কিছু পুরানো সম্পর্ক হয়েছিল, তাকেও বলেছেন, আমি তো অন্য রকমের লোক, বিধাতাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, কারণ ব্যক্তিগত জীবনে আমি জড়িয়ে করতে পারবো না। খুব ভালো লাগলো, বিরাট একটা কাজ আমাদের মাথায় ঢুকেছে। এই একই কথাও গান্ধীজি বলতে চেয়েছি, দৈনন্দিন তুচ্ছতার ঊর্ধ্বে উঠে শাশ্বত সত্যের আহ্বান ও অভিবন্দনা যাদের আছে। একটু ঠাট্টা করে উনি মহাত্মা শব্দকে অর্থ সুপারম্যান হিসেবে ভেবে নিয়ে তিনি নিজেকে বলেছেন, আই এম অলসো সুপারম্যান, আই এম অলসো লিটল সুপারম্যান। মানে সুপার ইজ ইকুয়াল টু এক্সট্রা, ম্যান ইজ ইকুয়াল টু মানুষ, অর্থাৎ মানুষের ঊর্ধ্বে যে। আই এম আ জুনিয়র সুপারম্যান লাইক ইউ। আরেকজন গান্ধীজি সম্পর্কে বার্নার্সকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট মহাত্মা গান্ধী ইন কন্টেম্পোরারি পলিটিক্স? উনি বললেন, ask me of Mahatma Gandhi, you would do well to ask my opinion about the Himalayas. বরঞ্চ বলুন হিমালয় কীরকম সেটা বলবেন। আমি বলতে চাইছি না এটা ঠিক কি ভুল, আমি অসীম শ্রদ্ধাবোধের কথা বলছি। ভারতীয় সংস্কৃতি মানুষের অন্তরে স্থিত যে শক্তি তাকে ক্রমেই এগিয়ে নিয়ে চলে, তারই আরেক মানুষ। শুধু তুমির কাছে আমি সমর্পণ, কৈলাসে বা কাবাতে নয়, মানুষের হৃদয়ে যার বাস, কোনো অনুষ্ঠানে নয়, কেবল প্রেমেই যার কাছে একটু যদি আমরা ভাবি, আমাদের উপনিষদে এক কথাই বলছে, গীতা এবং উপনিষদ একই কথাই বলছে, নানাভাবে ব্যাখ্যা করলে তো হবে না। স্বয়ং ক্রিয়েটিভ রিভলিউশনের তত্ত্বের উদ্ভাবের ক্ষেত্রে ফরাসি দার্শনিক বেরকসন এবং জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের কথা উল্লেখ করা হয়। যারা এ পর্যন্ত অনুদ্ধ থেকেছে তা হল রবীন্দ্রনাথ কবিরের সঙ্গে সাজুচ্ছে। বিশেষভাবে দেখতে গেলে এক হিসেবে একেই বলে ভারত আত্মার বাণীর, যেটা বার্নার্স ধরতে পেরেছে। প্রথম সাক্ষাতে বার্নার্স নিরবতা পালন করলেও প্রায় 20 বছরের বিরতির পর 1930 সালে রবীন্দ্রনাথ তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইবার্ট লেকচার দিতে আসেন। এই লেকচারটির নাম মানুষের রিলিজিয়ান অফ ম্যান। এটা আমরা সবাই আলাদাভাবে পড়া। সভ্যতার অবক্ষয় এবং রাজনীতিকদের নিচতা প্রসঙ্গে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ এবং বার্নার্স একই এলাকার দুই প্রান্তে বিরাজ করেছে। লাইফ ফোর্স এবং আর একটা কথা আছে, তার হচ্ছে সেটা হচ্ছে লাইফ ফোর্স, দম্ভ বা আত্মঘোষণা নয়, স্বয়ের টার্মটা হচ্ছে লাইফ ফোর্স, অর্থাৎ এটা বিশাল শক্তি। আমি যদি চেষ্টা করি, একটু কনসাসলি চেষ্টা করলে ভালো, না হলে লাইফ ফোর্স এমনই যে আমাকে ঠেলে শুরু। আমি ধরা যাক খারাপ, মানব জাতির উদ্দেশ্যে আমি ডেট্রিমেন্টাল, মানে খারাপ কাজ করছি,
লাইফ ফোর্স আমাকে মানবে না, আমাকে মেরে সরিয়ে দেবে, মানে খুন করবে, আমি অটোমেটিক্যালি সরে যাবো এই তাদের পথ থেকে, যাতে বেটার ম্যান পৃথিবীতে আসে। অনেক কালে জীবনানন্দ বলেছে সে এক অনেক শতাব্দীর মনীষী। এই মনীষী মনে হচ্ছে অনেক শতাব্দী লাগে, অর্থাৎ লাইফ ফোর্স আর ক্রিয়েটিভ এভলিউশন সম্পর্কে তার তাত্ত্বিক ধারণার মুহূর্ত রূপ হয়তো পেয়ে থাকবেন গান্ধীজি অহিংস সত্যাগ্রহ তত্ত্বের মধ্যে। কারণ আত্মিক শক্তির জাগরণ হয়তো তার কাছে সুপারম্যানের অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকে। তাই তিনি অনুভূত হয়ে বলেছিলেন, যেটা আমি বলি, ইউ মাইট অ্যাজ ওয়েল আস্ক মি অ্যাবাউট মাই ওপিনিয়ন অন দ্য হিমালয়াস। হয়তো এসবই তার সংগ্রহের সেই আত্মজীবনী অভিজ্ঞতা, যা হলো গান্ধীজি রচিত মাই এক্সপেরিমেন্ট। মৃত্যুর আগে 1949 সালে লেখা তার শেষ বইটির নাম 16 সেলফ স্কেচেস। 16টা সেলফ স্কেচ, মানে আমি কি, আমি কেন, আমার ধর্ম কি, আমি কি বলতে চেয়েছি ইত্যাদি জড়ো করে নিজেকে তিনি স্পষ্ট ক্রিয়েটিভ এভলিউশনিস্ট বলেছেন। আর ইউ কমিউনিস্ট? ইয়েস অফকোর্স। আর ইউ সোশ্যালিস্ট? ইয়েস, আই এম সোশ্যালিস্ট অলসো, বাট ওভার অ্যান্ড অ্যাবাভ এভরিথিং এলস আই এম ক্রিয়েটিভ এভলিউশনিস্ট। এই হোক শেষ করেছে, আর কিছু নয়, এই হোক শেষ করেছে। তিনি নিজেকে স্পষ্ট ভাষায় সৃষ্টিমূলক বিবর্তনবাদী বলে ঘোষণা করে ব্যাখ্যা করেছেন। সেটা কি? কিছু না। আপনি যে ক্রিয়েটিভ পারপাস সাংবাদিকরা প্রশ্ন করেছেন, লাইফ ফোর্স যেটাকে বলছেন সেটা কি? কিছু না, মিস্টিরিয়াস ড্রাইভ, গ্রেটার পাওয়ার, পোটেন্ট, our circumstances, over our circumstances and deeper understanding. আমরা কখনো এটা চেষ্টা করেছি কি আমাদের যে পরিবেশ, যে আমাদের উপর চাপ দিচ্ছে, যে প্রতিকূলতা সৃষ্টি করছে, তাকে কমব্যাট করে আরেকটু ভালো পরিবেশের মধ্যে, অর্থাৎ যদি আমাকে চারপাশের পরিবেশ খারাপ করতে চায়, অনেক টাকা দেয়, অনেক বাড়ি দেবে, তুমি একটু খারাপ, তুমি একটু লোভী, সেটা আমরা করি। এটাই হচ্ছে সুপারম্যান, যে শক্তি মানুষকে শক্তি দেয়, মানসিক শক্তি, এটাই ক্রিয়েটিভ ফোর্স, ইন পারসিউট অফ হুইচ মেন অ্যান্ড উইমেন উইল রিস্ক ডেথ অ্যাজ এক্সপ্লোরার্স। এই আমাদের বিপ্লবীদের কথা, এই যে মার্টারটা, মানে আস্তে আস্তে মার্টার, মানে সংবিধানকে গর্ব করতে মার্টার, পরিবার নেই, স্ত্রী পুত্র নেই, বাবা মা নেই, সবাই আছে, চাকরি আছে, ভালো সব আছে, কিন্তু আমি তো করবো না, আমি কীভাবে করেছি সেটা ভুল কি ঠিক করে কথা, কিন্তু আমি আমার মাতৃভূমির জন্য প্রাণ দিতে পারি। কানাইদালকে বা ক্ষুদিরামকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার ভয় করছে না? কারণ বিনা বেতন দিনের জিজ্ঞেস করা হয়েছে, বলে ভয় করবে কেন? আমি গীতা পড়িনি? গীতায় যার কথা বলা হচ্ছে তিনিই তো সেই সুপ্রিম ফোর্স, তার কাছে এই জীবন তুচ্ছ, and sacrifice their personal comfort and safety against all cruelty, all common sense. সাধারণ মানুষ বুঝবে না এটা, কেন সাধারণ মানুষ পাগল না? বাড়ি ঘর ছেড়ে, সম্পত্তি ছেড়ে, বউ ছেড়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে গেলেই হলো দেশের কাছে ইত্যাদি। আমাদের পরিবারে এরকম একজন অহিংস সত্যাগ্রহী ছিলেন বলে আমার কাকা, আমি অনেকটা জানি, কিন্তু যারা এর দিকে গেছেন, আমি সেটাকে বলতে চাইছি ঊর্ধ্বগামী দৃশ্য। ওই ঊর্ধ্বগামী তৃষ্ণায় সম্ভবত তাকে প্রণোদিত করেছিল প্রতিটি মানুষের আত্মবিকাশের কথা। আমার মনে পড়ে গেছে চিত্রা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, এবার তার মধ্যে একটি শুধু একটি অংশ বলছে, হচ্ছে সারা জীবন বাবার সময় কেশ জানি নাই, শুধু জানি যে শুনেছে গানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে বৃদ্ধ করিয়াছে সুর, ছিন্নতারে করেছে সর্বপ্রিয় বস্তু তার অকাতরে করিয়াহীন, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের। যে কোনো প্রাচ্য ধর্মের মূল কথাই নেই, কাজেই তিনি কোনো ভেদাভেদ রাখেন, রাষ্ট্র পাশ্চাত্যের প্রচলিত ধর্মের গভীরে গিয়ে অনুসন্ধান চালিয়েছে। সমস্ত ফ্রান্সরা ক্রিয়েটিভ রেভলিউশনটা চালু করার আগে প্রাচ্য এবং পাশ্চাত্য ক্রিশ্চিয়ানিটি থেকে শুরু করে, যেখানে তার জন্ম, প্রাচ্যের সমস্ত প্রাচ্য ও পাশ্চাত্যের সমস্ত প্রচলিত ধর্মের গভীরে গিয়ে অনুসন্ধান করেছে। এরকম 1933 সালে বিশ্ব পর্যটনে বেরিয়েছিল, হয়তো একটাই কারণ তিনি শুধু ভারতে আসেন, এখান থেকে গেলেন সিলন, সেখান থেকে গেলেন সাউথ আফ্রিকা। আমাদের একটু মনে রাখতে হবে ওই জায়গায় খুব 1933 সালে খুব অনুন্নত এবং উপনিবেশ, ওখানে ক্ষমতাতে গেছেন।
তারপর সাউথ আফ্রিকায় গিয়ে তার পাওয়া সরি বিশেষ সহায় পাওয়া হয়। তার জন্য তাকে হোটেল দেখে যেতে হলো প্রায় 3 সপ্তাহ। ওই সময় তিনি একটি বই লিখে ফেললেন, অ্যাডভেঞ্চার্স অফ দ্য ব্ল্যাক বার্ড ইন সার্চ অফ আলো মেয়ের অনুসন্ধান ভগবানের উদ্দেশ্য। এই এক গড নিয়ে প্রথম বই আলো মেয়ের অনুসন্ধান আসলে তার নিজের আলো কথাটা ইম্পর্টেন্ট এখানে ইম্পেরিয়ালিজমের দিক থেকে সাদা জাতির কালো একটি মেয়ে অর্থাৎ যারা হিডেন্স যারা নেটিভস ব্রিটিশরা বলতেন তাদেরই একজন অনুসন্ধান চালাচ্ছে। সস্ত্রীক ভারতে এসেছে, নিজেকে দ্রষ্টব্য বস্তু বলে ঘোষণা করেন, আসুন আমাকে দেখুন টিকিট এত করে, এরকম না। অল্প সময়ে তিনি সারা ভারত ঘুরে নেবার লোভনীয় প্রস্তাব তুচ্ছ করেছেন। তিনি গেছেন বম্বের নিকটস্থ জৈন মন্দির, যেহেতু ওখানে জৈনদের বাস বেশি। ওকে দেখা করতে এসেছিলেন হীরালাল অমৃতলাল শাহ মানে একজন জৈন ব্যবসায়ী, তিনি ঘুরিয়ে রেখেছেন এমনকি এলিফ্যান্টের পর, এবং দেখেছেন ভারতীয় ঈশ্বরের ত্রিমূর্তি সৃষ্টিকর্তা ভালো সম্মান করেন। তাই তিনি ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সময় উপস্থিত হলেন বম্বে বন্দর থেকে তার বন্ধু খ্রিস্টিয়ান বন্ধু রেভারেন্ড এনসার ইন্টারস্টিচ কোচ হিন্দু অনুবাদ করছে। হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহনশীল অসীম ব্যক্তিত্ব। হিন্দুইজম ইজ দ্য মোস্ট ইলাস্টিক অ্যান্ড টলারেন্ট রিলিজিয়ন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এতে দেবদেবী কেন? এতে দেবদেবীর মূর্তি আছে, শিলামূর্তির পুজো আছে, এবং সবেতেই এরা খুঁজে পেয়েছেন অখণ্ড পূর্ণ। ইসলাম এর মূল কথা এটি, কিন্তু তারা তার মধ্যে একটু উদ্যোগ করেছে জোর করে, মানে এই মন্ত্র যোগ্য মূল ইসলামের কোরআনের কথা। জৈন বৌদ্ধ ধর্মের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে। দুটি নিরাকার, বুদ্ধ তো বলছেন আমি আনন্দ, বুদ্ধের বৃহত্তম শিষ্য আনন্দ, সে সমস্ত বুদ্ধকে জিজ্ঞেস করছে আপনি কি ভগবান সম্পর্কে কিছু বলুন? বলছেন আমি কি কখনো বলেছি যে ভগবান আছেন? ঠিক আছে, তাহলে আমি এটাই বলবো। তখন বুদ্ধ বলছেন আমি কি কখনো বলেছি ভগবান নেই? এটা একটা অজ্ঞেয়বাদ, অর্থাৎ ভগবানের আমার দরকার নেই। যে শক্তি আমাকে সিদ্ধার্থ থেকে মহাবোধি দিয়ে বুদ্ধতে পরিণত করছে, সেটাই মানুষের মন্ত্রশীল। ওদের মাঝখানে পেটি আছে, উঠে কথা বলো না, চুরি করো না, হিংসা করো না। জৈন ধর্ম একই কথাই। সমস্যা হয়েছে পরে মহাযান, ইন্দ্রযান ইত্যাদি ব্যাপারে বৌদ্ধরা বিভক্ত হয়ে গেছেন, এবং তীর্থঙ্করদের মূর্তি পুজো করার কোনো কথাই ছিল না, জৈন বিষয়টা শুরু করেছে। তাই দুটি নিরাকারবাদী ব্যক্ত বা অব্যক্ত ঈশ্বরের অর্চনার চেয়ে তাদের কাছে দৈনন্দিন জীবনে নীতি পালন এবং জীবনকে সুনিয়ন্ত্রিত লক্ষ্যে পরিচালনা করে তাদের ধর্ম। বলা হয় যে কোড অফ এথিক্স হচ্ছে ধর্ম। মানে এটা কি, আমরা যদি ওটাই সুপারম্যানের কথা, আমরা যদি ভালো একটু কিছু নীতি পালন করি অটোমেটিক্যালি আমি সুপারম্যান করি। আমার গাছ চাকরা লাগে, ভোরের কালি মতো লাগতে হয়তো তাই তার সন্দেহ রয়েছে এই বইগুলো। আমি রাখি, আমি খুব সংক্ষেপে উল্লেখ করেছি। Hinduism by L.D. Barnett, 1996, The Great Upanishads by Charles Dunstan. এই সব বইগুলো ওনার সঙ্গে রয়েছে। The Philosophy of the Upanishads by Dr. Sarvapalli Radhakrishnan, 1924. English Lives of Buddha by Barlam and Joseph. Brahma Knowledge by L.D. Barnett. The Diamond Sutra, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা পবিত্র গ্রন্থ, Diamond Sutra. The Tree of Knowledge by Champat Rai Jain, এটা হচ্ছে জৈন ধর্মের একটা ট্রি বলা হয়, সংসার একটা গাছ, এখান থেকে উপরে পর্যন্ত মানুষ লোভে আকীর্ণ হয়ে থাকলে ওখানে এক করতে হবে। এই আরেকটি বিখ্যাত বই আমার দিকে অবাক লেগেছে, সেটা হচ্ছে ওটির নাম হচ্ছে হোয়াট ডেথ সেড, হোয়াট ডেথ সেড ব্র্যাকেটে দ্য যোগ অফ ইয়াম, অর্থাৎ ফর্ম নচিকেতা সম্বন্ধে, যেটা আমরা কঠোপনিষদে পড়ি। সবাই জানি নচিকেতার বাবা যজ্ঞ করতে করতে নচিকেতাকে বলেছিলেন তো আমাকে কাকে আহুতি দিচ্ছি, আর তোমাকে জয়কে দিলাম যাবে। নচিকেতা অত্যন্ত সত্যবাদী ঋষি পুত্র, তিনি বলে তাহলে জয়ের কাছে যেতে হবে। তখন বাবা খুব আক্ষেপ হয়েছিল, এটা সেখানে ঋষি বাক্য মিথ্যে হতো না। অতএব নচিকেতা জমপুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন এবং 3 দিন জমের বাড়ির সামনে অপেক্ষা করলেন। জম আমাদের কাছে ভয়ঙ্কর ভীতিপূর্ণ মনে হয়, তার যে একটা কাজ সেটা তিনি করেন। 3 দিন পরে তিনি এসে নচিকেতাকে বলুন আপনি এইভাবে অমুক্ত ব্রাহ্মণ ঋষির সন্তান বসে আছেন, ক্ষমা করবেন ইত্যাদি। তাকে বাধ্য অবগত অভ্যর্থনা করলেন এবং উনি কি জানতে চান।
নচিকেতা বললেন আত্মবিদ্যা উপদেশ, অর্থাৎ মানুষ কিভাবে মৃত্যুকে এড়াতে পারে, এইটা সিদ্ধান্ত বিশ্বে আমাদের সেক্রেটারি একদম কিভাবে এড়াতে পারে সেইটা বলে। তখন অনেক রকম লোক দেখানো হলো, অনেক সুন্দর সুন্দর বাড়ি, বাড়িঘর, সংসার, রূপসী মহিলা, টাকা পয়সা ইত্যাদি, এটা জানতে চাই বারবার 3বার আমি বলছি এটা জানতে চাই। তৃতীয়বারের নচিকেতা করতেন নাম ওটাই, তখন জনতাকে আত্মবিদ্যা উপদেশ করেন উপনিষদে, সেইটা আমার ইংরেজিতে ট্রান্সলেট করেছেন একজন, আর সেই বইটা আসলে লিখেছেন তার সঙ্গে। এই তো আমার সমস্ত ভারতবর্ষ পরিক্রমা মনে করি দ্য 13 প্রিন্সিপাল উপনিষদস বাই R.E. জ্ঞানযোগ মানে জ্ঞানযোগ বাই স্বামী বিবেকানন্দ। এটা আমার আশ্চর্য লেগেছে যে সমকালীন সময়ে বিবেকানন্দ আমেরিকায় যাওয়া সত্ত্বেও এবং বার্নার্ড শ লন্ডন আমেরিকা পড়া সত্ত্বেও দুজনের বোধ হয় দেখা হয়। রামকৃষ্ণ মিশনের তরফে আমাকে জানা হয়েছে যে এরকম দেখা হয়, কিন্তু আমার মনে হয় এরকম দেখার বিধরণ এটা সম্ভব না। যাই হোক, তিনি যে জ্ঞানযোগ বইটা দেখেছেন এটাই তো বোঝা যাচ্ছে তিনি বিবেকানন্দ সম্পর্কে রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ এই চারটে বিবেকানন্দ লিখেছেন উপনিষদ অবলম্বন করে। এইটাই ব্যাপার যে জ্ঞানের পথে মানুষ প্রাণায়াম ইত্যাদি নয়, শুধুমাত্র জ্ঞানের পথে মানুষ ইয়োগ সিস্টেম অফ পতঞ্জলি, একে বলে পতঞ্জলির অষ্টাঙ্গিক মার্গ। এটা ওই ধ্যান, প্রাণায়াম, সম্যক সাধনা ইত্যাদি এটা লিখেছেন। এটা একটা যোগ মানে কি বলবো ভারতের যোগশাস্ত্রের এবং অরবিন্দের আধুনিক দ্য লাইফ ডিভাইন অ্যান্ড সাবিত্রী কিছু কিছু অংশ, এটা লাইফ ডিভাইনের কিছু অংশ এবং সাবিত্রী নাটকের কিছু অংশ। সাবিত্রী নাটক উপনিষদের কাহিনী নিয়ে কিছু অংশ কেন আমার মনে হচ্ছে যেসব অংশগুলো আমার বিশেষ পছন্দ, যেগুলো টুকরো টুকরো ভলমে পাওয়া যায় এখনই সেগুলো যদি রেখেছি, পুরো বইটা রাখেন। অটোবায়োগ্রাফি অফ ইয়োগী বাই পরমহংস যোগানন্দ, ইনি হচ্ছেন ওদের আশ্রমটা আছে এখনো পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ ইয়োগী, মানে যোগী আত্মকথা। আলমোড়া একজন আশ্রম ছিল ডিভাইন মিশন, স্বামী শিবানন্দ, তার একটি বই মাইন্ড ইটস মিস্ট্রিজ অ্যান্ড কন্ট্রোল বাই স্বামী বিবেকানন্দ ইত্যাদি। একটা কথা বলতে হয়, এটা হচ্ছে যে এই মহাপুরুষের কল্পনাটা সবসময় মনের দিকে চলে, প্রাণকে কেন্দ্র করে আরো বড় উঁচু স্তরে চলে যাচ্ছে। আস্তে আস্তে দেহে মানে দেহটা কলসের মতো হয়ে যাচ্ছে। এই একই কথা গীতাতে আস্তে আস্তে দেহটা পেছনে পড়ে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি ব্যাক টু মেথুসেলা পরস্পরের একটা বেশ লম্বা এবং দুরূহ নাটক ছিল, বিষয় যাচ্ছে না, কিন্তু তিনি শেষে তাকে এগিয়ে তার একটি খণ্ডে দেখাচ্ছেন তখন আর মানুষের শরীর নেই, শুধু মানে লিঙ্গ ভেদ, মানে জেন্ডার চরিত্রে একটা চরিত্রের নাম হি এন্ড সেক্ট, আর একটা চরিত্রের নাম শি এন্ড শি, কিন্তু বডি যেহেতু নেই সুতরাং জেন্ডার ভেদ চলছে কিন্তু মনের দ্বারা। যতটুকু আমরা মানে পরলোক সম্পর্কে বিবরণ পাই, বিশ্বাস হয়ে যায় না, এটা হচ্ছে ওখানে যেহেতু শরীর এখানে পড়ে থাকে, মন ওখানে থাকে। এই মনকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে সভ্যতা হতে হবে। আরও রয়েছে ভারতের ঐতিহ্যের হচ্ছে অবগাহন করা, যেমন দ্য গ্রেট ইন্ডিয়ান এপিক্স বা টি.সি. বর্মন, মানে রামায়ণ মহাভারত, দ্য অবতার্স বা জি.ডব্লিউ. রাসেল, তিনি একজন মিস্টিক কবি, আমার মানে ছদ্মনাম ছিল A.E. উনি অবতার্স বলে একটা বই লিখেছেন, আমার জয়দেবের দশাবতার স্তোত্র সমকালীন ভারতের থেকেও ফিরিয়ে থাকেননি। এটা আরও ইন্টারেস্টিং। যদি মনে করেন প্রাচ্য সেই তপবনে গিয়ে গেলেন মীমাংস কারণ ওর ও সংগ্রহে রয়েছে রাওলাট রিপোর্ট, ওর সমকাল 1958 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ভারত শক্তি বলে একটা বই লিখেছিলেন যে মুখরাজ। ভারতের এই শক্তি বলতে আধ্যাত্মিক এবং ব্যক্তিগত সব শক্তি বলে রয়েছে। এবং আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে একটি ঐতিহাসিক নাটক, তার নাম রানী অফ ঝান্সি। রানী অফ ঝান্সি সেই সিপাহী বিদ্রোহের সময় এর থেকে কতটুকুনি পেছনে সাম্প্রতিক অতীত বলা যেতে পারে, সেই নাটক ওখানে সবার আছে। অর্থাৎ তিনি ইতিহাস নিয়ে বোঝার চেষ্টা করছেন। আরেকটি বই আছে তার কাছে, আকবর, সিম্পল আকবর সম্পর্কে। এত সম্রাটদের মধ্যে মোগল পাঠান এদের সম্পর্কে তাই নয়, ওয়ারনেস্টিংস নয়, স্বাভাবিক ছিল, আরও অন্য ছিল, কিন্তু আকবর কেন ওই সেই সর্বধর্ম এইরকম রানী
প্রান্তিসি ইত্যাদি। আরেকটা বইয়ের নাম সকলের পছন্দ হবে না হয়তো, কিন্তু তার কাছে এনকে গান্ধী আর আদার মার্টার্স। এরপরে যেটা আসছে সেটা একটা হলো তন্ত্রশাস্ত্র। এইখানে এসে আমিও একটা উন্নত হয়ে পড়েছি, বই দুটো দেখি, এর কপি আছে আমার কাছে। তন্ত্রশাস্ত্র যে যাকে কিনে নিরাকারবাদীরা এবং অন্যান্য ঐতিহ্যপন্থীরা একটি আমরা সন্দেহ চোখে দেখে যে ব্রাহ্মধর্মের লোকরা তন্ত্রকে পছন্দ করে, এবং রবীন্দ্রনাথকে ব্রাহ্মণ ধর্মের থেকে বেরিয়ে তবে এই সর্বময়তা আন্দোলন সৃষ্টি করতে হয়েছিল। আর ট্র্যাডিশনাল যারা আমাদের দেশে হিন্দু, মুসলিম বা অন্যরা, তারা তন্ত্রকে একেবারেই সহ্য করতে পারে, তাদের কাছে তন্ত্রমন্ত্র খুব খারাপ লাগে। আমার তন্ত্রমন্ত্র বলে একটা বাজে কনোটেশন, হয়তো খারাপ ব্যবহারের জন্য, এটা মিসইউজের জন্য। তন্ত্র হচ্ছে এক ধরনের শক্তি, একটা বিশাল শক্তি, তাকে সার্পেন্ট বা সরীসৃপ দিয়ে নিতে হবে। যদি তন্ত্রের উপর অনেক বই আছে, ইন্টারেস্টিংলি সেরকম দুটো বই আমার কাছে আছে। তন্ত্রশাস্ত্র যা কিনা নিরাকারবাদীরা ও অন্যান্য ঐতিহ্যবাদীরা সন্দেহের চোখে দেখেন, তাতেও তার গভীর আকর্ষণ, কারণ সেখানেও তো রয়েছে জড়ের ঊর্ধ্বে চেতনা, যেটা বাবাখানা ভ্রমণ সাধকের বিজ্ঞানে অংশগ্রহণ করেছিল। জীবনকে প্রত্যাগ উপভোগের মধ্য দিয়ে উত্তর ওয়ার্ল্ড হ্যাজ পাওয়ার, কজালিটি অ্যান্ড কন্টিনিউটি বাই উড্রফ অ্যান্ড মুখোপাধ্যায়। সেই সময় 30-32 এবং পাওয়ার অ্যান্ড কনসাসনেস বাই উড্রফ অ্যান্ড মুখোপাধ্যায়, এইসব গ্রন্থ রয়েছে। এক কথা এবারে খুব অসহ্য মনে হচ্ছে, জানি শেষ করবো। এক কথা বলতে গেলে বলতে হয়, মানুষের মনে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলাই বর্ণাশ্রয়ের চূড়ান্ত উদ্দেশ্য। চিন্তক হিসেবে, মানে মননকারী, ইন্টেলেকচুয়াল হিসেবে এই পরিচয়টা নাট্যকার থেকে ক্যামেরাম্যান ও ভালো ফটো তুলতেন, সব কিছু আর সবই বিচক উদ্দেশ্য, মানে মানুষের শক্তিকে জাগিয়ে তোলা প্রেরণাশ্রয়ের চূড়ান্ত উদ্দেশ্য। অদ্বৈত বেদান্ত তাই ছিল, এবং শিকাগো বক্তৃতামা বা জ্ঞানযোগ ইত্যাদির মধ্যে স্বামী বিবেকানন্দ এটি বিচার করছেন। স্বামী শিষ্য সংবাদ বই করবেন, তাদের খুব স্পষ্ট তার শিষ্যকে বলছেন, তুই তো হতে পারছিস, প্রত্যেকে মনে কর তো এইভাবে চেষ্টা করতে করতে তোর দরকার লসে লেভেল করে বলি। আমাদের অবাক লাগে ভাবতে যে বিবেকানন্দ প্রান্ত একটা বলছেন, তার পেছনে রামকৃষ্ণ রয়েছেন, মানতে পারেন না পারেন, ওদিকে বর্ণাশ্রয় সম্পূর্ণ নিরাকারবাদী অ্যাগনোস্টিক দুনিয়াটা বলছে, এবং মাঝখানে ঢুকে পড়ছেন রবীন্দ্রনাথ। স্বামী বিবেকানন্দ এটাই প্রচার করছে, নির্ভীকভাবে নির্ভীকভাবে নিজ মতে পোষকতা প্রচার করা এবং ভারতবর্ষের অনাদি অনন্ত অতীতের গ্রন্থমালা মন্থন করে মানুষকে ঊর্ধ্বগামী হওয়ানোর চেষ্টা করা তার উদ্দেশ্য। এই ব্রতে নিঃসন্দেহে তার ভারতীয় ইতিহাস চর্চা, ধর্মচর্চা, সংস্কৃতি সংক্রান্ত গ্রন্থাবলী, রিলিজিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার সংক্রান্ত গ্রন্থাবলীর সংকলন, সংগ্রহ, বর্ধন তার কাছে আলোর দিশারি হয়ে থেকেছে। তাই আমার মতে ভবিষ্যৎ প্রজন্ম, আমরা এখন ঠিক ভবিষ্যৎ নই, আমরা অনতি অতীতের দিকে চলে গেছি, কিন্তু যারা আমাদের ভবিষ্যৎ তাদের কাছে এটা আলোর দিশারি হোক। ব্যক্তিগতভাবে একটা মাটির টুকরো মনে ছাড়া আমি এছাড়া একজনই, এটাই আপনি বইটা দেখতে পারেন। এই কথাগুলো আপনি বলতে পারেন। প্রায় প্রায় সেরকম, হয়তো অক্ষয়বর নামটা দেওয়া যাবে না, এটা একদম 100% খাঁটি কথা আমি যেটা বলছি। কারণ তারা একটা রাজনৈতিক মতামত ছিল, একটা রাজনৈতিক মতামত ছিল, সেটা আমি বললাম ফেভিয়ান সোশ্যালিজম। এটা কি? এটা কিন্তু মার্কসিস্ট পার্টি নয়। এবং আমাদের মনে রাখতে হবে যে ব্রিটেন এবং আমেরিকায় সেই সময় এরকম করে
এমন অনেক দল ছিল এবং আছে, রাজনৈতিক দল, যারা ঠিক মার্ক্সপন্থী নয় কিন্তু বামপন্থী। সাম্প্রতিক কালের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করুন, ঠিক মার্ক্সপন্থী না, ছাপা মারা মার্ক্সপন্থী নয় কিন্তু বামপন্থী। মানুষের ভালো হোক এই চেষ্টা করে। তো সয়েল ফেমিনিয়ান সোশ্যালিস্ট হওয়ার পেছনে সেইটি ছিল প্রেরণা। তাদের একটা ফেমিনিয়ান সোশ্যালিস্টের একটা মটো ছিল, এডুকেট, এডিটেট, অর্গানাইজ। মানুষ জানে না, তাদের শেখা পড়া শেখা। কি হচ্ছে ভারতের পৃথিবীর অবস্থা, কেন বড় কেন বড়, আমরা কেন বলি এডিটেট, আন্দোলন কর, অর্গানাইজ। এইটা তাদের মনে ছিল। ফেমিনিয়ান সোসাইটির বক্তব্য হচ্ছে তারা পার্লামেন্টারিকে মেনে নিয়েছে। তারা বলেছেন পার্লামেন্টারি কোথাতেই সব কিছু হবে, মারদাঙ্গা করে কিছু হবে না, ঠিক 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 মতো লোক, যে শ্রেণীর লোক নির্বাচিত হবে সেই শ্রেণীর কথাই বলবে। অতএব আমরা ঠিক ঠিক যদি লোক পাঠাতে পারি তাহলে পার্লামেন্টে আমাদের কথাই বলবে এবং ইংল্যান্ডের কথাই বলতে আস্তে আস্তে উন্নীত হবে। এইটা হচ্ছে ফেমিনিয়ান সোশ্যালিজম এর মূল কথা। এবং সেই সময়ে সোশ্যাল ডেমোক্রেটিক ফেডারেশন বলে আয়োজিত হচ্ছে, তারা ছিল কট্টর মার্ক্সপন্থী। এটা আমি বলছি না মার্ক্স তিনি পড়েননি, কিন্তু মার্ক্সের যে মূল বইগুলো, ক্যাপিটাল, দাস ক্যাপিটাল বা অন্যান্য বইগুলো এঙ্গেলসের সঙ্গে লেখা, অরিজিন অফ প্রাইভেট প্রপার্টি অ্যান্ড ফ্যামিলি ইত্যাদি, যে সমস্ত বিপ্লবের পথটা কি, ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট, এগুলো তিনি একদম মানতেন কিন্তু বামপন্থী ছিল। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে বুঝতে পারা যাবে। ফেবিয়াস ছিলেন একজন রোমান সেনাপতি, তার নীতি ছিল ধীরে চলে। উনি বলতেন এইভাবে চলতে হবে পার্লামেন্টের মধ্যে দিয়ে। ফলে তথাকথিত মার্ক্সবাদীদের যে বিপ্লব এনে দেওয়া নীতিটা করছেন, সুকান্ত বলেছেন না, বিপ্লব স্পন্দিত মুখে মনে হয় আপনি সব ঠিক, কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন করে পাঠ করে যে ঠিক এই কথাগুলোই মার্ক্স বলেননি, লেনিন বলেননি। ভারতে আসতে গিয়ে এগুলো অনেকগুলো স্তর পেরিয়ে গেছে। উনি সেগুলো তো ওখানে পড়ে জানেন আনডাইলিউটেড এবং ভেবে চিন্তেই এখন যারা পরবর্তীকালে যারা মার্ক্সবাদী বা মার্ক্সবাদপন্থী রয়েছে তাদের পথটাকে, মানে তখনই নাম বলেছিল না, তাদের পথটাকে পরিহার করেছিল, করে উনি ওই পথটা ধরেছেন। একটা সময় গিয়ে ওনার মনে হলো এটা পুরো কিছু, তাহলে কি হবে, তাহলে কি মানে বুঝে আলোচনা করতে হবে, এটা কিন্তু উনি চার্চের প্রবল, মানে ট্র্যাডিশনাল ক্রিশ্চিয়ানিটি প্রবল বিরোধী ছিল। প্রোটেস্ট্যান্ট পরিবারে তার জন্ম এবং মানে খুব একটা মা বাবার সঙ্গে মায়ের সান্নিধ্য পেয়েছেন। বাবা একটু ব্যাকাবার টাইপ ছিলেন, মাকে ক্যাথলিক চার্চে গান গাইতে যেতে হতো। ফলে দুটো ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দুটো ব্রাঞ্চের মধ্যে তার স্পষ্টতা ছিল। তিনি বেরিয়েছেন অন্যান্য ধর্মের কি আছে, পুজো করতেন। যখন দেখলেন সব ধর্মই সেই উচ্চে ওঠার কথা বলছে, তখন বুঝলেন যে এটাই মানুষের। এর যদি হয়তো আপনি যেটা বললেন অজ্ঞেয়বাদ পাওয়া যায়, কিন্তু অজ্ঞেয়বাদ হলে তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। যেমন বৌদ্ধদের কিন্তু অজ্ঞেয়বাদ বলবে নিশ্চয়ই, কারণ বৌদ্ধরা ভালো হওয়ার চেষ্টা করছে, বুদ্ধকে বোঝা পড়ে ভালো হওয়ার চেষ্টা করছে। জৈনীরাও তাই ত্যাগের পন্থা অবলম্বন করছে, সেই অর্থে অজ্ঞেয়বাদী বলা যায়। কিন্তু তার একটা মূল সূত্র আছে, মানে একটা আশা ভালো আছে তার মধ্যে, শেষ পর্যন্ত আশা ভালো আছে যে মানুষ এইখানে গিয়ে দাঁড়াবে, সব পলিটিক্স সব চিন্তা ভাবনা অতিক্রম করে ওইখানে যাবে। সেই পয়েন্টটা এখন আসে এবং সব কোনো নাটকে সেরকম কোনো ক্যারেক্টারে দেখাতে পারেন না, যাকে উনি বলতে পারেন সুপারম্যান। অনেক সময় বলেছে, আপনি তো অনেক কথা বলবেন সুপারম্যান অ্যান্ড সুপারম্যান, সুপারম্যান কে একটা চরিত্র তৈরি করে দেখান, কোনো উত্তর দেননি বা পারেন। আমার মনে হয় কারণ হচ্ছে সুপারম্যানকে এরকম ভাষায় প্রকাশ করা যায়। উপনিষদে বলেছে ব্রহ্ম হচ্ছে নিরুপাধি, তাকে প্রকাশ করা যায়, বা অভয় এবং অক্ষয় তাকে মানে কথা দিয়ে প্রকাশ করা যায়। সুপারম্যানকেও এই ধরুন সামনে সুপারম্যানের ছবি, এটা মডেল, এরকম যদি কেউ নিজে কিছু লোক নিজে সুপারম্যান হওয়ার চেষ্টা করেন, বুঝতেই পারবেন কে কে সুপারম্যান হচ্ছে। সুপারম্যানরা সাধারণ মানুষের কাছে খুব প্রিয় হবে, তারা ঢিল পেয়ে যাবে। কারণ সাধারণ সমাজ তো ওরকম না, তারা যা মনে করে তার মধ্যে সুপারম্যান, তার একা হওয়া সম্ভব। রবীন্দ্রনাথ একা, গান্ধীজির একা এবং গুলিতে নিহত আরো সবাই। বুদ্ধদেবকে মারা হয়েছিল একটা বিষাক্ত মাংস ইত্যাদি ইত্যাদি। কাজে এই বিষয়ে আপনি একদম যথার্থ সঠিক করবেন। আর কেউ কিছু প্রশ্ন করুন? আপনি আজকের বক্তব্যের মধ্যে অর্থিলের নামটা আসছিল, কিন্তু অর্থিলাকে ভারতবর্ষের সঙ্গে একটা অন্যান্য এবং এই সোশ্যাল অর্থিলা
শুনতে পাচ্ছেন তার কথা বলছেন? না এরকম আমি জানি না, মানে গানের দিক থেকে থাকতে পারে, সিঙ্গার গান এবং প্রতিবাদের দিক থেকে প্রতিবাদের দিক থেকে গানের দিক থেকে দুজনের মতই ছিল। মতের কিন্তু এদের সময়টা একটু মানে আলাদা আলাদা, একটু শেষে একই সময় আছে। আমি ওটা ওই দিকটা ভাবিনি, তবে এইরকম আমি যা বব ডিলান সম্পর্কে যতটুকু জানি, আপনি বসুন প্লিজ, বব ডিলান সম্পর্কে যতটুকু জানি তাতে তার যে গানের পেছনে যে বিশাল সামাজিক প্রতিবাদ গণনার সত্তায় শুধু নাটকের মধ্যে বা অন্য মিডিয়ামটা আলাদা, হয়তো ইনি ভালো গান গানতেন, মিউজিক ক্রিটিক হিসেবে কাজ করেছেন বলুন। ভাটার যে নাটকটা আর্চনা নেয় এইটা অবলম্বন করে বা এই ধারাটা কি আমাদের এই সংগ্রাম মিউজিক সিনেমা না ওটা পিগমেলিয়ান থেকে হয়েছিল সাউন্ড অফ সংগ্রাম মিউজিক, সেই সংগ্রাম মিউজিক থেকে হলো বাংলা হলো মধুসূদন না জয়দাস জয়জয় এইসব হলো, কিন্তু মূল একটা ছিল পিগমেলিয়ান। পিগমেলিয়ানের যে গরিব ফুলওয়ালি আর একজন ফোনেটিক্সের অধ্যাপক, এদের ইন্টারাকশন, এইটা নাটকে দেখিয়েছেন উৎপল দত্ত, টিনের তলোয়ার নাটক, একদম একদম টিনের তলোয়ার নাটকে দেখেছি, মাটির তলা থেকে তুলে আনা। তারপর তার মধ্যে কি মানে ব্যাপারটা হলো যে এটা একটা গ্রিক মিথের উপর নির্ভর করে পিগমেলিয়ান গ্যালার্টিয়া মিথ বলা হয়, গ্রিক মিথ থেকে নেওয়া হয়েছে। পিগমেলিয়ান মানে একজন স্রষ্টা একজন একটা স্ট্যাচু তৈরি করছে মিথ অনুযায়ী, তারপর সেই স্ট্যাচু প্রেমে পড়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এই নাটকে যে মহিলাটিকে রাস্তা থেকে তুলে এনে সভ্য ভদ্র করবেন, সেই মহিলা তার প্রেমে পড়ে গেল, মানে লিখিতছে প্রফেসরের প্রেমে পড়ে গেল, কিন্তু প্রফেসর তাকে আদৌ প্রেমে তো পড়েনি, বরঞ্চ মানে ছোট লোক বলে ঘৃণা করতো। এটা একটা এক্সপেরিমেন্ট হিসেবে করেছে, কিন্তু মনে স্থান দেয়। এদিকে ইলাইজার এতটাই মনে আবেগ তার ছেড়ে যাওয়ার, এরবার সংকটজনক অবস্থায় ইলাইজা সিদ্ধান্ত নেয় যে হিগিন্স তাকে বিয়ে না করলে সে চলে যাবে বাংলা। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওম্যানের প্রথম দর্শন। এখন যেটা আমি চিন্তা করি, বর্ণাশ্য তার পিগমেলিয়ান নাটকে একেবারে তরুণভাবে দেখিয়ে গেছেন যে পুরুষের আধিপত্যবাদ অস্বীকার করে মেয়েরা কীভাবে তাকে বিয়ে করবে। ফ্রেডি বলে একটা কাছে তাকে এটা যদি জানেই না মাসে কত টাকা রোজগার করে এটা বলা যায় ঠিক, কিন্তু সে আমাকে সত্যি বলেছে তুমি কি করে রোজগার করবে, আপনি যে ফোনেটিক্সটা আমাকে শিখিয়েছেন 3 মাসে, আমি সেটা বলো তুমি কি জানো, যে যদি না জেনে থাকি তাহলে আপনারই ব্যর্থ। এইভাবে ইলাইজা বেরিয়ে যায় এবং ও আধিপত্যবাদ অস্বীকার করে। এইভাবে মানে বর্তমান নারীবাদের পেছনে বর্ণাশ্য একটা বিশাল বিশাল সবসময় আমাদের মনে থাকে না। দুটোরই সঙ্গে একটু একটু পরিচিত খানিকটা অসুবিধে আমার একটু ঘটেছে, তবে বাংলা এবং হিন্দি রূপান্তর রঘুবধূ সুন্দরী বা জয়দান ব্যাপারটা নতুন হয়ে গেছে। বর্ণাশ্য দরকার বলেছেন আমার নাটক ফিল্ম করতে পারবো, কিন্তু যেন রোমান্স না, নিশান প্রেম কাহিনী এরকম যেন না, এখানে তাই হয়েছে। সেটা কি মাইক্রোসফট আপনার কোনটা বলুন? আইপিটি ও আইপিটি মাইক্রোসফট অনুপ্রেরণা কিছু এই প্রশ্নটা মানে কিছু মার্ক্সবাদী তাত্ত্বিককে আমি জিজ্ঞেস করছি। সুদীপ প্রধান আপনারা পড়েছেন, সুদীপ প্রধান মার্ক্সবাদী তাত্ত্বিক, তার একটা বই আছে, 2 খণ্ডের বই আছে, মার্কসিস্ট কালচার অ্যান্ড ডকুমেন্টস ইন ইন্ডিয়া। ভারতের কমিউনিস্ট পার্টি যখন 1920 সালে তৈরি হয় এবং তারপরে আইপিটিএ যেরকম ইন্ডিয়ান পিপলস স্টেট অ্যাসোসিয়েশন যখন তৈরি, সুদীপ প্রধান প্রথম থেকে জড়িত ছিল, যদি অনেকের সঙ্গে মতভেদ ছিল। তো আমরা তার বাড়িতে গিয়ে তাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছিলাম, আপনারা তো তখন একদম বোলফ্রন্ট, আপনি তো নবান্ন নাটকে ভূমিকা করেছিলেন, আপনারা কি বলতে পারবেন না বাংলার সবাই কেন আপনারা গ্রহণ করবেন না? তিনি হয়তো প্রতিবাদী নাটক বা চেকঅফ। দেখো আমাদের চিন্তাধারাটা একটু অন্যরকম ছিল, নবান্ন কেন্দ্রিক, অর্থাৎ মাটির কাছাকাছি যে কৃষক শ্রমিক, এই ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের কালচারাল ফ্রন্ট থেকে তাই বলা হতো। বর্ণাশ্য বড্ড বেশি ইন্টেলেকচুয়াল, তার প্রতিবাদী দিকটা আমরা তখন সত্যিই ভাবি। আমি বললাম ওরা সুভাষচন্দ্র এবং অক্ষশক্তি বলে একটা বই আছে, আপনি তো সুভাষচন্দ্র দ্বিতীয় মহাযুদ্ধ সম্পর্কে লিখেছেন, সেখানে কি বর্ণাশ্য তৎকালীন উপস্থিতি ছিল না, মনে থাকতে পারে। আমি
মার্ক্সবাদ এবং সুভাষচন্দ্র এবং তার অক্ষশক অ্যাক্সিস দ্বিতীয় মহাযুদ্ধে এইগুলো নিয়ে ভেবেছি। অর্থাৎ সোজা কথা আইপিটি এর কাছে বার্নার্ড শ অতটা অ্যাকসেপ্টেবল ছিলেন না, আমাদের মতবিরাটকে উনি অ্যাকসেপ্ট করেছেন। করছে তার তো বাধা নেই কিছু, আমাদের বাধা আছে, মার্ক্সবাদীদের বাধা আছে। তাদের বাধা ধরার আইন ছিল একজন ঋত্বিক ঘটক, রবি শঙ্কর এবং মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস সকলে মিলে। কাউকে একটা নিশ্চয় কোথাও বাধা হচ্ছে। আর ব্রাত্য বসু, দেবব্রত বিশ্বাস ইয়েটা দেখুন না, কি যেন নামটা ভুলে যাচ্ছে, রুদ্র সঙ্গীত নাটকটা ইউটিউবে পাওয়া যায়, তাতে দেখবেন ব্রাত্য বসু ঋত্বিক ঘটকের সঙ্গে তৎকালীন কমিউনিস্ট পার্টি এবং দেবব্রত বিশ্বাসের সঙ্গে তৎকালীন কমিউনিস্ট পার্টি কীরকম বিরোধ হচ্ছে। পার্সোনাল বন্ধুত্ব আছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু রাজনীতির তফাৎ হয়ে গেছে। এইটাই চলতে চলতে 1964 সালে সিপিআইসি, তারপরে 1967 সাল, 59 সাল নকশালবাড়ি ইত্যাদি। আর কিছু পার্টনার সম্পর্কে অনেক অ্যানেকডট আছে, পার্টনার সম্পর্কে অনেক অ্যানেকডট আছে, কি আছে? অ্যানেকডট। বার্নার্ড শ সম্বন্ধে অনেক অ্যানেকডটস আছে, কি বলছি অ্যানেকডোটস, এগুলো একটু বলুন। সেটা আমার নেই, কিন্তু আমার কাছে সে সুযোগ নেই। অ্যানেকডোটস অনেক রকমের হয়, এবং সিরিয়াসও আছে, মজারও আছে, সব এই মুহূর্তে মনেও নেই। ওই যে বললাম রবীন্দ্রনাথকে তিনি প্রথম দিকে ব্যঙ্গের সঙ্গে মিলিয়ে দেন, সব কিছুকে ব্যঙ্গ করতেন। যাই হোক, দুটো ঘটনা বলতে পারি। সেটা হচ্ছে বার্নার্ড শ ডিবেট করছেন এবং হল ভর্তি দর্শক, করতে করতে তিনি বক্তৃতা দিতে বলেছেন 50% of the men and women present here are fools. সকলে প্রায় ঢিল দিয়ে মারতে উঠল, বার্নার্ড শ ডাউন উইথ বার্নার্ড শ ইত্যাদি। তখন বার্নার্ড শ আবার দাঁড়িয়ে বললেন, I apologize. 50% of the men and women present here are really intelligent. আপনার দুই ব্যাপারটা কি জানালো? এত বুদ্ধি বার্নার্ড শের কাছে বিয়ের প্রস্তাব আসছে, প্রেম এবং বিবাহের বিস্তার প্রস্তাব আসছে, নানান বান্ধবীও ছিল, এটা ঠিক। এখন পার্সোনাল ডায়েরি এগুলো জানি না। পরে ওর কাছে বয়সে বড় একজন ধনী বিধবাকে বিয়ে করেছিল, কিন্তু তাদের শর্ত ছিল যে সন্তান আসবেন না, তাহলে আমাদের কাজে বিয়ে ইত্যাদি। একজন অভিনেত্রী ভীষণ সুন্দর, নাম তিনি বার্নার্ড শকে অ্যাপ্রোচ করে বলেছিলেন, একটা অনুরোধ ছিল, বলুন আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন? যে সন্তান আসবে তাছাড়া আপনার মতো বুদ্ধি আর আমার মতো দুঃখ, ইউনিক ব্যাপার ভাবুন। বললেন যদি উল্টোটা হয়, আমার মতো বিচ্ছিন্ন দেখতে, আপনার মতো ভালো। এবার রবীন্দ্রনাথ। আচ্ছা, এটা নিয়েছি, এটা আমাদের পরবর্তী জার্নালে একটা পাবলিশ হবে। এটা ঠিক আছে, কিন্তু সংশোধন হচ্ছে সেটা নিয়ে অনুসন্ধান করলে করা যায়, কিন্তু অতটা সময় নেই। এই হ্যাঁ, ঠিক আছে, এটা করুন। আজকে 22 শ্রাবণ, একটু করুন, বেশিক্ষণ না। একটু সেট করে যাবো।
কঠিন কাজ, কারণ একেবারে প্রথমে রবীন্দ্রনাথ, তার মৃত্যুতিথি, তারপরে বর্ষা, মানুষের কথা বলছি না, একেবারে সংস্পর্শ। এই সংস্পর্শের মধ্যে পড়ে আমি খুবই উনি ব্যাপারটা বলেছেন আমাকে আজকে সকালে, তারপরে বর্ষাকে রাখবো না, রবীন্দ্রনাথকে রাখবো না, বাকি আমি বুঝতে পারছি। সেই রকম 3টি গান করা যেতে পারে, 3 চেষ্টা করা যেতে পারে। প্রিয় চিরপথের সঙ্গী আমার চিরজীবন প্রিয় তৃপ্তি অতৃপ্তি বন্ধন তৃপ্তি আমার অতৃপ্তি মুক্তি আমার বন্ধন দুঃখ সুখের চরম দুঃখ সুখের চরম জীবন চিরপথের সঙ্গী আমার চিরজীবন প্রভু আমার সকল গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম গতি আমার সকল গতির মাঝে পরম গতি নিত্য প্রেমের ধামে আমার পরম গতি ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার অন্তহীন লীলা নূতন নূতন চিরপথের সঙ্গী আমার চিরজীবন প্রভু আমার প্রিয় আমার পরম দিল আবার আঘাত আমার দুয়ারে দিল আবার আঘাত নিষিদ্ধ কে আসি নারায়ণ জিতে আসি
আধারে কে দিল আবার আধার আমার দুয়ারে কে দিল আবার আধার বহুকাল হলো বসন্তে এসেছিল অতিথি নবীন। বহুকাল হলো বসন্ত এসেছিল অতিথি নবীন। আকুল জীবন করিল মঙ্গল অচেনা আধারে কে দিল আবার আধার বর্ষা নিমিড়তি ঝড় ঝড় জীর্ণ কুটির বদলে তোমায় প্রদীপ নিভাই জেগে বসে আছি একারে। বর্ষা নিবিড় তিমির ঝড় ঝড় জল জীর্ণ কুটির মরণের নাই প্রদীপ নিভাই জেগে বসে আছি একারে। অতিথি অজানা তব গীত লাগিতেছে ভীষণ মধুর। অতিথি অজানা তব গীত লাগিতেছে ভীষণ মধুর। ভাবিতেছি মনে যাব অচেনা অসীম আধারে কে দিল আবার আধার। সে কি তুমি জানো অনেক দূরের কি বেদনা জানো সে কি তুমি জানো অনেক দূরে নিবিড় যাইনি বিদ্যুৎ সচকিতা অনেক দূরে যাইনি বিদ্যুৎ সচকিতা
সে কি তুমি জানো উৎস করে দুঃখ জাগরণ সে কি হবে হায় বৃথা ও বৃথা ও অনেক দূরে বৃথা ও বৃথা ভূমিকা মোর অনেক দূরে মিথ্যা আমার ভবন দ্বারে রূপল করিয়েছ সজল হাওয়া করুণ পরশে সীমালতি বিকশিতা ও সে জানো ভূমিতা মোর অনেক দূরে মিথ্যা আমার ভবন দ্বারে রোপণ করিয়েছ সজল হাওয়া নিবিড় পরশে সীমালতি বিকশিতা প্রভু সে কি জানো তুমি যার সুর দিয়েছিলে বাঁধে মোর কোলে আজ উঠেছে সে প্রাণী প্রভু সে কি জানো তুমি যার সুর দিয়েছিলে বাঁধে মোর কোলে আজ উঠেছে সে প্রাণী প্রভু সে কি জানো সেই যে তোমার বিনাশে কি বিস্মৃতা ভূমিকা মোর অনেক দূরে মিথ্যা ও ভূমিকা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো ও ভূমিকা মোর অনেক দূরে মিথ্যা ও ভূমিকা অনেক বন্ধুরা, দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠান চলেছে আজকে। আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে আবারও প্রথম সুযোগ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করব যে ভবিষ্যতে আমাদের যে অনুষ্ঠানগুলো হবে, যদি আমরা এরকম সুযোগ পাই নিশ্চয়ই ওনাকে বলবো, উনি নিশ্চয়ই আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে যেমন এসছে ভবিষ্যতেও আসবে। এই কটা কথা বলা, আর সবাই যারা আমাদের উপস্থিত রয়েছে সবাইকেও আমাদের পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটা মনে করে যদি চাইছি যে আগামীকাল আমাদের বগুড়াদের বিধাননগর ভবনে বিকেল 5:30টার দিকে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। অগ্নিব বন্দ্যোপাধ্যায় আসবেন। আপনারা আপনাদের সবাইকেই বলছি অবশ্যই আপনারা যাবেন। এই কটা কথা বলা এবং সবাইকে আবারও ধন্যবাদ, সবাইকে আবারও নমস্কার জানিয়ে, বিশেষ করে আমাদের পক্ষ থেকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানে